গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। স্যার বলছি কালকে আমি আপনার ওই দুটো ক্লাসটা করতে পারিনি স্যার। পরশু আর কালকে যেটা হয়েছে না। বাট শনিবার ক্লাস হয়নি। হ্যাঁ, আমার আচ্ছা আচ্ছা। নিজস্ব কিছু গন্ডগোল ছিল, তাই হয়নি। কালকের ক্লাসটা খানিকটা হয়েছে। আমরা তৃতীয় বিভক্তি হ্যাঁ না, পড়েছি। আমি ঢুকেছিলাম কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আচ্ছা না আচ্ছা। আমি মানে কিছু আর মাথায় কাজ করছিল না, বুঝতেই পারছিলাম না, তাহলে আচ্ছা আমি আচ্ছা। এক্সিট করে গেলাম। মানে আমি মানে অনেক কালকে কিছু ছিল না সেই জন্য। ইউটিউবেও আছে। হ্যাঁ হ্যাঁ, না এই- লিঙ্কটা আছে, বাট ওইটা তো দু হ্যাঁ দু হ্যাঁ ঘন্টার, তো আমি এখন সময় পাইনি, তো এখন জাস্ট অফিস আচ্ছা। থেকে এসে আপনার ক্লাসটা জয়েন হ্যাঁ করলাম। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। তো এটা একটু টাইম হলে হ্যাঁ, আমি লাইন কিন্তু বাই লাইন সব করে একটা প্রবলেম আছে, যেটা দেখলাম। আমি কালকে অফিস থেকে ভিডিও রেকর্ড করা হয়নি। আমি কালকে নিজের তরফ থেকে করেছি। হ্যাঁ আমি একটা দেখেছিলাম, সাউন্ডটা, ঢুকেছিলাম ও মোবাইলে চলছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমার সাউন্ডটা একটু মানে কম এসছে, একটু কষ্ট করে হুম। শুনতে হবে। কিন্তু একবার জিনিসটা 8 ঘন্টা বুঝে গেলে আর অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, ওই বেসিকটা মানে কালকে আপনি ওই হ্যাঁ তৃতীয়টা মনে হয় করাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট ওই সব মানে অ্যাকচুয়ালি মানে আর মাথা বুঝতে ই পারছি হচ্ছিল বুঝতে পারছি। না, তো এখন আমি এখন কেমন আছেন আপনি? না ঠিক আছে স্যার। ওই কালকে অনেক আচ্ছা হ্যারাসমেন্ট হয়ে গেছিল না, আচ্ছা আচ্ছা। তো আপনি রিলেটিভরা আপনি চলে এসেছিল। আপনি আপনি থাকেন কোথায়? আমি স্যার এখন তো সল্টলেকে আছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি লেগে গেছে। হ্যাঁ, তো ওই অফিস যাতায়াতে তারপরে একটু হুম কিছু হুম। রিলেটিভরা চলে এসেছিল না, তো আচ্ছা ওদেরকে আচ্ছা, নিয়ে ওকে আমি ওকে। ওই দক্ষিণেশ্বর কালী মা ওইগুলো একটু ওদেরকে একটু নিয়ে আচ্ছা গিয়েছিলাম, আচ্ছা। তো ওর মধ্যে আমি আমার একটু হয়ে গেছিল, অনেক হ্যারাসমেন্ট। বাচ্চা কাচ্চা গদি গদি কোলে কোলে করে নিয়ে ঘুরেছি, তো মাথা খারাপ। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ। তো আমার একদম কালকে ঢুকলাম 10-15 মিনিট দেখলাম কি, হ্যাঁ, হ্যাঁ আমি আমিও মানে দেখলাম উত্তরই আপনি দিতে ছিলেন। পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ছিলাম। হ্যাঁ, তারপরে আমার হিম্মতই হলো না, আমি এক্সিট করে গেলাম। ঠিক আছে, অসুবিধা নেই। ইউটিউবে 8 ঘন্টা দেখলেই জিনিসটা হ্যাঁ বুঝে হ্যাঁ, যাবে। ওটা বুঝে দরকার হলে যাবো। আমি তো হ্যাঁ আছি, আমাকে একটু হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ, করবেন, অসুবিধা হলে ঠিক 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 আছে। আমি হেল্প ওকে। করতে পারবো। আজকে খানিকক্ষণ আমরা অপেক্ষা করি, বাকিরা ততক্ষণে জয়েন হয়ে যাক। আশা করি প্রবলেম হবে না আমাদের। আজকে আমার স্ক্রিন ঠিক হয়েছে। স্যার এখন পর্যন্ত আমরা প্রথমা দ্বিতীয় পড়েছি, আর তারপরে এটা কালকে আপনি তৃতীয়টা পড়াচ্ছিলেন মনে হয়। তৃতীয়া পড়েছি, হ্যাঁ। বর্তমান কাল পড়েছি, স্পেশাল ধাতু পড়েছি, হ্যাঁ হ্যাঁ। অতীত কাল পড়েছি। আজকে হ্যাঁ। আমরা অতীত কালের আরেকটা কনসেপ্ট শিখবো, আর চতুর্থ বিভক্তি পড়বো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। স্যার আর জিকের পরীক্ষাটা 15 বেসিক। তারিখে স্যার? আমার পরীক্ষাটা 15 তারিখেই হবে। আচ্ছা, একদিনে এক একটা করে পরীক্ষা হবে, হ্যাঁ না? হ্যাঁ, 3 জন স্যারের 3টি পরীক্ষা 3 দিনে হবে। আচ্ছা, মানে ব্যাক টু ব্যাক হবে নাকি স্যার কি? ব্যাক টু ব্যাক না, যে যার ক্লাসে এসে তার পরীক্ষা হবে। ও ধরুন আমি আচ্ছা আচ্ছা, 15 করেছি, ক্লাসের দিনে, ঠিক আছে স্যার। তার আগে শুক্রবার হয়তো শুক্রবার যে পড়ান, হুম হুম। বুধবার হয়তো বুধবার যে পড়ান, নিজের ক্লাসেই হবে। মানে ঠিক, ক্লাস ঠিক আছে ক্লাস স্যার। যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এক্সট্রা স্যার। সময় না, ক্লাস যেতেই হবে। ওকে ওকে স্যার। হ্যাঁ, আশা করি পরীক্ষা নিয়ে সকলে ডিটেলস বলে দেবে তা আগে থেকেই। হুম তো হুম হুম, অসুবিধা নেই, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অসুবিধা নেই। ঠিক। স্যার তারপরে স্যার এরপরে মানে ধরুন কি এই ক্লাসটা হলো, এটা তো পুরো বিগিনার্স লেভেলে ছিল। হুম। এরপরে মানে আরো মানে এগোতে চাইলে মানে আছে আর কি? আছে, এখানেই সেকেন্ড লেভেল আছে। ফার্স্ট, হ্যাঁ, হ্যাঁ, 15 তারিখে নাগাদ পরীক্ষা হয়ে যাবে। আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা তো তারপরে আপনারা 1 সপ্তাহ পর থেকে সেকেন্ড লেভেলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা ওটারও আচ্ছা নোটিশ আসবে, প্রথম আচ্ছা। একটা তো নোটিশ ওইটা আপনার। ওই এই মানে পরীক্ষা মানে ক্লাসটা কবে থেকে শুরু হবে? মেবি লাস্ট উইক থেকে শুরু হয়ে যাবে জানুয়ারির, আচ্ছা, অথবা জানুয়ারি খুব লাস্ট দেরি উইক থেকে হলে, শুরু। হ্যাঁ, অথবা খুব দেরি হলে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে। মানে একই সঙ্গেই চলে, তো এটা শেষ হলে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ, মানে ওটাতে। ওইটাই ওইটাই হ্যাঁ কন্টিনিউটিটা হ্যাঁ মেনটেন হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম 10-15 দিনের একটা গ্যাপ থাকে। ঠিক আছে স্যার। ঠিক। আর সেখানেও 3 দিন ক্লাস হয়। মানে আমরা এখন যে 3 দিন পড়ছি তার অল্টারনেটিভ ডেজে ক্লাস হয়, মানে মঙ্গল, হুম হুম। বৃহস্পতি, শনি, হ্যাঁ। 3 দিন ওখানে ক্লাস হয়। আচ্ছা স্যার। একই টাইমিং 7টা থেকে 9টা, কিন্তু 3 জন স্যার আলাদা। ঠিক। আপনি স্যার পিএইচডি করছেন সংস্কৃতের উপরে? পিএইচডি করছি বলতে, আমি পিএইচডি তে এনরোলমেন্ট করেছিলাম, কিছু আচ্ছা কারণের জন্য আপাতত একটু আচ্ছা পোস্টপোন রেখেছি। আচ্ছা আচ্ছা তো এখন আমি বিএডটা করে নিচ্ছি। আচ্ছা ওটা পোস্টপোন রেখে, বিএডটা জাস্ট আমার হয়ে এসেছে, আর তো 7-8 মাস হলে হয়ে যাবে। আচ্ছা তারপরে আবার ব্যাক টু পিএইচডি তে আবার ভর্তি হয়ে যাবো। আচ্ছা। স্যার আমরা ধরুন কি যদি মানে শিখতে চাই, মানে এটা শিখলাম,
তাহলে এর মধ্যে মানে আরো মানে ধরুন কি সার্টিফিকেশনের জন্য হুম, হুম, আর হুম। কি আছে স্যার? ধরুন কি হ্যাঁ, বিয়ে বুঝতে এরকম পেরেছি। হ্যাঁ, বুঝতে করা পেরেছি। হয়। হ্যাঁ। আমি বলতে পারি এটা ধরুন সংস্কৃত মোটামুটি এখানে বেসিক লেভেল শিখলেন তো? হুম এটার পরে আমাদের সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে। হুম। তো দিল্লিতে অনলাইনে ওদের পোর্টাল আছে। আপনি আচ্ছা, থেকে এমএ করতে পারবেন সংস্কৃতে। ডাইরেক্টলি এমএ করতে পারবো? এমএ করা যাবে। কেন মানে কিন্তু বিয়ে ওর আগে তো হ্যাঁ, এগুলো। যেমন বলছি আমি, যেমন বিভিন্ন ওপেন ইউনিভার্সিটি গুলো যে অপশন দেয় হুম না, হুম হুম। ধরুন আপনি ম্যাথামেটিক্সে আপনার অনার্স হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি তারপরে ম্যাথামেটিক্সে এমএসসি করেছেন, কিন্তু হ্যাঁ তারপরেও আপনি চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি বা হ্যাঁ। বায়োলজিতে এমএসসি করতে পারবেন। এই ও, অপশনটা দেয়, তাই না? মানে ডাইরেক্টলি মাস্টার্স করা যায়? আচ্ছা হ্যাঁ, মাস্টার্স করা যায়। তো এখানেও সেম। আচ্ছা আচ্ছা। এখানে যদি আপনার মোটামুটি সংস্কৃতে ভাষাতে দক্ষতা থাকে, হুম। তো আপনি তাকে অবলম্বন করে এমএ করতে পারবেন আচ্ছা সংস্কৃতে, আচ্ছা ওপেন আচ্ছা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা আচ্ছা তাহলে আপনার ডিগ্রি বাড়বে। আচ্ছা করা যায়, করা আচ্ছা যেতে পারে। আচ্ছা। ঠিক আছে, দেখা যাক কতদূর আমি এগোতে নিশ্চয়ই, পারি। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। হুম। আহ, বেশ, আমরা শুরু করি ধীরে ধীরে, বাকিরা ততক্ষণে জয়েন করুক। আমরা ঠিক, শুরু করি। ঠিক আছে স্যার। ভাস্কর বাবু কিছু বলছেন? হ্যাঁ স্যার, বলছিলাম কি, সংস্কৃতে আমার সত্যি খুব হুম, রুচি আছে। আচ্ছা, আচ্ছা, আর যখন কাউকে সংস্কৃতে কথা বলতে শুনি না, তখন তখন মনে হয়, ইস, আমি যদি ওদের মতো অনর্গল বলতে পারতাম। আচ্ছা। তো কথা বলাটা আমার খুব ইচ্ছে, হুম, হুম, স্পোকেনটা খুব ইচ্ছে। হুম, হুম। তো আপনাদের ক্লাসটা স্যার সত্যি খুব ভালো লাগে। যখন ক্লাস অ্যাটেন্ড করি, তখন মনে হয় যে আরে এত কঠিন তো নয়, যেই না, মাত্র মোটেও আমরা। কঠিন না। আমি আমি আপনাদের যেমন পড়াই, এত কঠিন লাগে? না স্যার, কঠিন তো লাগে না, রাজকুমার কথা কঠিন লাগে না, কিন্তু ওই যে আমরা যে প্র্যাকটিস করি না, তার জন্য হ্যাঁ, ওই পাহাড় হয়ে যায়, কয়েকদিনের লোড হয়ে ব্যাপারটা যায়। এটাই। হ্যাঁ, সমস্যাটা এখানে। কারণ একটি ভাষা, মানে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সবসময় ৩-৪ টে স্তর থাকে। একটা হচ্ছে প্রথমে আপনাকে শুনতে হবে, তারপর আপনাকে লিখতে হবে, তারপর আপনাকে পড়তে হবে, তারপর আপনাকে বলতে হবে। এবারে আমরা ক্লাসে ধরুন কম বেশি যখন শ্লোক পড়ছি, গদ্য পড়ছি, তখন শুনছি। আপনারা যখন বলছেন, তখন বলছেন। যখন আপনারা রিডিং পড়ছেন, তখন পড়ছেন। কিন্তু সমস্যা একটা জায়গাতে, আমাদের স্পিকিং অভ্যাস। অভ্যাস আমাদের নেই। এবারে হ্যাঁ স্যার, অভ্যেস, সেটাই। হ্যাঁ, অভ্যেসের জন্য ধরুন ২ ঘন্টা ক্লাসে আমরা কত কি করাবো, তাই না? কিন্তু আমরা একটা যে ব্যাকগ্রাউন্ড বা একটা বেসিক আমরা বুনিয়াদ তৈরি করছি, সেটাকে কেন্দ্র করে ধীরে, 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 ধীরে পরবর্তীকালে আ আপনার লেভেল কেউ যদি থাকে বা যারা সংস্কৃত অনর্গল বলতে পারে বা ছোট, ছোট ভাঙা, ভাঙা বলতে পারে, তাদের সঙ্গে আমাদেরকে অভ্যাস করতে হবে। তো একটি হ্যাঁ ভাষা তাই তো, কখনোই যদি হ্যাঁ, অভ্যেস না, আমি গ্রামার খুব শিখে নিলাম। কিন্তু অভ্যেস না ঠিক থাকলে স্যার, সেটা মুখ থেকে বেরোবে না। বেরোবে না। আপনি হয়তো লিখতে পারবেন অনর্গল। যারা খুব ভালো গ্রামার জানে তারা খুব ভালো শব্দ লিখতে পারবে। কিন্তু বলার সময় অনর্গল কিন্তু বলা যাবে না। স্যার, বলার জন্য আমাদের একটাই উপায়, আমাদের এখানে অভ্যাস করা। আমাদের এখানে স্কুলগুলোতে সংস্কৃত টিচার যারা আছেন, হুম। ওরাও কিন্তু ফ্লুয়েন্টলি এরকম বলতে পারেন না। হ্যাঁ, জানি পশ্চিমবঙ্গের কেন এটা, না, ভারতবর্ষেরই একটা সিস্টেম। আমি তো স্যার ত্রিপুরা থেকে। আচ্ছা, আচ্ছা। তো আপনার ওখানে না, পশ্চিমবঙ্গেও সেম, পশ্চিমবঙ্গেও সেম। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গের তো ক্ষেত্রেও সেম। স্টুডেন্ট যারা, তারাও ভাবে যে সংস্কৃত ভাষা সত্যি কঠিন, যে না, কঠিন স্যার না, ম্যাডামরা কঠিন মোটেও না। বলতে স্যার ম্যাডামরা বলতে পারেন না, মানে কি খুব কঠিন, তো ভয়টা শুরু থেকে এভাবে ঢুকে যায় ওদের মনে। আমাদের মনে এভাবে এসছে ভয়টা। অ্যাকচুয়ালি আমি যদি পশ্চিমবঙ্গের নিরিখে বিচার করি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যত স্কুল আছে, 7 আর 8 এ সংস্কৃত পড়ার একটা সুযোগ আছে। বেসিক্যালি একদম সবথেকে নিম্ন স্তরে। আমাদের এখানেও প্রাইমারিতে, সেম। হ্যাঁ, সেম। তো 7-8 এ আমাদের এখন পড়াশোনা তো আর জ্ঞানের ভিত্তিতে হয় না। কে কত বই মুখস্থ করে নাম্বার তুলতে পারে তার উপরে হয়। তো যখন 7-8 এ কোনো স্টুডেন্ট নোট মুখস্থ করে পড়ে যাও করে পাস করে 80-90% নাম্বার পেয়ে বেরিয়ে গেল। জাস্ট আমার ২ বছর পড়ার দরকার, পড়ে চলে গেলাম। এবারে সমস্যাটা হচ্ছে 11-12 এ অনেকে আর্টস নেয়, সেখানে অনেকে সংস্কৃত নেয়। কিন্তু সেখানে সে সংস্কৃত নিলে তাকে তো আবার ১ম থেকেই শুরু করতে হবে। কারণ সে হ্যাঁ, 7-8 এ খানিকটা যদি পড়েও থাকে, 9-10 এ সে আবার ভুলে যাবে সে। কারণ ভুলে যাবে। বিন্দুমাত্র হ্যাঁ, অভ্যাস নেই, চর্চা নেই। সে ভুলে যাবে। তো কাজেই 11-12 এ তাকে আবার ১ম থেকে শুরু করতে হবে। তো সে ১ম থেকে যখন একটা শুরু করবে, তো আমি ভাষা দৃষ্টিতে শুরু করব নাকি আমার সিলেবাসের দৃষ্টিতে শুরু করব? এই সমস্ত নানান জিনিসগুলো চলে আসে। তো কাজেই ভাষা দৃষ্টিতে সংস্কৃত শেখা হয় না। তো তারপরে সে যখন সেটা নিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, অনার্স করতে ভর্তি হবে,
সেখানেও একটা সিলেবাসের বার্ডেন আছে, সবসময় সিলেবাস সিলেবাস সিলেবাস। কিন্তু এই যে হ্যাঁ, সংস্কৃত ঠিক একটা তাই। ভাষা, এটা তো শিখতে হবে, তাই না? এই ইংলিশ, আমরা তো ক্লাস 1 থেকে ইংলিশ শিখছি। এখন আমাদের মধ্যে কতজন আছি যে আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি, তাই তাই তো না? স্যার। হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি তেমনই সংস্কৃত তো আমরা শিখেই নি। তো সেটাকে আমি কিভাবে বলবো? তো যখন সে গ্রাজুয়েশনের পরে বিএড টিএড করে পাস টাস করে চাকরি পেয়ে যাবে, সংস্কৃত মাস্টার হয়ে গেল, ঠিক আছে। কিন্তু তার তো ভাষা জ্ঞান তো নেই, তাই না? সে হয়তো সিলেবাসে যেটুকুনি আছে সেটুকুনি নিজে যা হোক করে পড়ে তৈরি করে সে হয়তো পড়িয়ে দিতে পারবে। কিন্তু ভাষা জ্ঞান তো দরকার। তো এখানেই হচ্ছে সমস্যাটা হয়ে যায়। ঠিক ঠিক তো স্যার। যদি একটা পারফেক্টলি সিস্টেম না থাকে, সংস্কৃতকে সবাইয়ের কাছে তুলে ধরার জন্য যদি একটা প্ল্যাটফর্ম না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল। এই তো এখন তবু অনলাইনে সুযোগ আছে, আমরা পড়ছি। যদি এটাও না থাকতো আমরা তো জানতেই পারতাম না কিছু, তাই না? আপনারাও কিছু বুঝতেই পারতেন না। তাই না? তো যাই হোক, তাই তো। যেটুকুনি আমাদের কাছে সুযোগ আছে তাকে হ্যাঁ নিয়েই স্যার। আমাদেরকে চলতে হবে। না, আর আমার বিশ্বাস আছে হয়তো পারবো। নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? এতদিন সবাই পেরে এসছে, আপনারাও পারবেন, হ্যাঁ হ্যাঁ, কেন ভয়টা পারবেন না? কেটে গেছে স্যার। হ্যাঁ, অবশ্যই পারবেন, কেন পারবেন না? আর সংস্কৃত মাস্টার মানে আমরা দেখেছি সে বিশাল, মানে একজন অজ্ঞ, এরকম তো নয় না। তো অন্য অন্য যে সমস্ত ভাষা, সংস্কৃত একটি ভাষা, তো সেটা ভাষাটাকে বোঝার জন্য অত্যন্ত কঠোর শিক্ষকের প্রয়োজন মোটেও না। তো ভাষাটাও খুব সুন্দর, ভালো শিক্ষক হলে আপনারা ভালো শিখবেন। ওকে, চলুন আমরা শুরু করি। এখানে কতজন উপস্থিত হয়েছেন, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমরা আজকে বেসিক্যালি চতুর্থী বিভক্তি পড়বো। আর আমরা আজকে আহ অতীতকালেরই আর একটা কনসেপ্ট শিখবো। তো একটু বলুন, স্ক্রিন দেখা যাচ্ছে, আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, শুরু করি। ॐ आप्यायन्तु ममाङ्गानि प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदात्मनि निरते। य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु, ते मयि सन्तु। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशन्तं नमाम्यहम्। ওকে, অতীতকালকে বোঝার জন্য আমরা কোন লকারের প্রয়োগ করি? অতীতকালকে বলার জন্য আমরা কোন লকারের প্রয়োগ করি? বর্তমান কালকে বলার জন্য কোন লকারের প্রয়োগ করি? লট। অতীতকালকে বলার জন্য আমরা কোন লকারের প্রয়োগ করেছিলাম? লং। ধরুন গম ধাতু, এর লং লকারের রূপ কি হবে? আমরা আলোচনা করেছিলাম, মনে করতে পারছেন আপনারা? কি হবে? আগাচ্ছত, আগাচ্ছতাম, আগাচ্ছন। মনে পড়ছে? মনে কি পড়ছে? হ্যাঁ স্যার। কি পেয়েছিলাম? আগাচ্ছত, আগাচ্ছতাম, আগাচ্ছন। আগাচ্ছান। তারপরে কি পেয়েছিলাম? আগাসাহি। না, আগাচ্ছহ, আগাচ্ছাহ। আগাচ্ছাহ। আগাচ্ছতম। আগাচ্ছতম, আগাচ্ছত। আগাচ্ছত। গচ্ছত।
তারপরে কি পেয়েছিলাম? আগাচ্ছাম, आगच्छम् आगच्छव আগাচ্ছাবা, आगच्छाम আগাচ্ছামা। আমরা এটা পেয়েছিলাম, আমরা এর অভ্যাসও করেছিলাম। তো সংস্কৃতে আমরা অতীত কালকে বোঝানোর জন্য আরেকটি সিস্টেমকে ব্যবহার করতে পারি। সেই সিস্টেমকে বলা হয় খ্তাবাতু। তার জন্য আমরা একটি প্রত্যয় ব্যবহার করি। সেই প্রত্যয়কে আমরা কি বলবো? খ্তাবাতু প্রত্যয়। কি প্রত্যয়? খ্তাবাতু। কি প্রত্যয়? খ্তাবাতু। কয়টা? এই ক ব, আচ্ছা সরি, কি প্রত্যয়? খ্তাবাতু। কি প্রত্যয়? খ্তাবাতু। তাওতু প্রত্যয় আমরা প্রয়োগ করতে পারি অতীত কালকে ব্যবহার করার জন্য, বলার জন্য। তো এই প্রত্যয় কার সাথে যোগ হয়? এই প্রত্যয় সবসময় ধাতুর সাথে যোগ হয়। কার সাথে যোগ হয়? ধাতু বা ক্রিয়াপদের যে মূল, তো ধাতুর সঙ্গে সবসময় এই প্রত্যয় আমাদের যোগ হয়। আমি যদি একটা উদাহরণ নিই, তো খাদ ধাতু। কি ধাতু? খাদ ধাতু। কি ধাতু? খাদ ধাতু। খাদ ধাতুর রূপ কেমন চলে? বর্তমান কালে কেমন রূপ চলে? খাদতি, খাওয়া। খাদতি। অতীতকালে কি রূপ চলবে? আখাদাত, তাই না? খাদ ধাতু বর্তমান কালে কি রূপ দেবে? খাদতি। অতীতকালে রূপ কেমন চলবে? আখাদাত। তাহলে তপতু প্রত্যয়, আমরা এই প্রত্যয় কোন কালের জন্য ব্যবহার করি বলেছি? অতীতকাল। তার মানে অখাদাত এর যা অর্থ, তপতু প্রত্যয় যোগ করলে যেই ফর্মটা পাবো তারও একই অর্থ হওয়া উচিত। তো দেখি, খাদ ধাতুর সঙ্গে তপতু প্রত্যয় যোগ করি, কি রূপ পাই দেখি। তো খাদ ধাতু, তার সাথে তপতু প্রত্যয় আমি যোগ করছি। তো যোগ করার পরে প্রোডাক্ট হিসাবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে খাদিতবৎ। এইরকম একটা রূপ পাবো। কি রূপ? খাদিতবৎ। তো খাদ ধাতুর সঙ্গে তবতু প্রত্যয় যোগ করলে আমরা যে রূপটা পাই সেই রূপটা কেমন চলে? খাদিতবৎ। এইটুকুনি তো আশা করি মনে থাকবে। এবার যে খাদিতবৎ পেলাম, এটা কিন্তু র ফর্ম। ঘষে মেজে আমাকে এটাকে ব্যবহার করতে হবে। তো যখন পুংলিঙ্গের সাথে ব্যবহার করব, যখন একে আমি পুংলিঙ্গের সাথে ব্যবহার করব, তখন কি রূপ পাবো আমরা? খাদিতবান। রূপ পাবো খাদিতবান। মনে করে দেখুন, ভবান, হনুমান পড়েছিলাম না আমরা ভবান? ঠিক তেমনি খাদিতবান, যখন আমরা এটাকে পুংলিঙ্গের সাথে ব্যবহার করব। আর যখন আমরা এটাকে স্ত্রীলিঙ্গের সাথে ব্যবহার করব, তখন আমরা কি রূপ পাবো? জাস্ট লাইক ভবান ভবতি। তো খাদিতবান, তারপরে কি পাবো? খাদিতবতী। খাদিতবান, খাদিতবতী। এতটুকুনি আশা করি আপনাদের পরিষ্কার, তাই তো? তো খাদিতবান, আর এর রূপ কি পেলাম আমরা? স্ত্রীলিঙ্গের জন্য খাদিতবতী। এবারে আমাদেরকে বুঝতে হবে যে খাদিতবান এর কিন্তু বচন পরিবর্তন হয়। এক বচনে ভবান, দ্বিবচনে ভবন্তৌ, বহুবচনে ভবন্তঃ। ঠিক তেমনি এখানেও খাদিতবান, খাদিতবন্তৌ, খাদিতবন্তঃ। একটি যদি উদাহরণ নেওয়ার চেষ্টা করি, বালকটি খেয়েছিল। বালকটি খেয়েছিল, কি হবে? বালকটি খেয়েছিল, কি হবে? বালকঃ খাদিতবান। বালকটি খেয়েছিল, বালকঃ খাদিতবান। আচ্ছা, দুটি বালক খেয়েছিল, দ্বিবচনে হয়ে যাবে।
বালকৌ খাদিতবন্তৌ। কি হবে? খাদিতবন্তৌ। স্যার খাদিতবন্তৌ রূপটা কেন হলো? ওই যে ভবান ভবন্তৌ, এই রূপটা এমনই, বচনের সাথে এর পরিবর্তন হয়। আর বালকেরা খেয়েছিল, বহুবচন, তাহলে কি হবে? বলুন কি হবে? বালকাহ খাদিতবন্তः। ক্লিয়ার? বালকাহ খাদিতবন্তः। তো বালকটি খেয়েছিল, বালকাহ খাদিতবান, বালকৌ খাদিতবন্তৌ, বালকাহ খাদিতবন্তः। ঠিক তেমনি স্ত্রীলিঙ্গে যদি আমি এটাকে বোঝাতে চাই, বালিকাটি খেয়েছিল, তাহলে কি হবে? বালিকা খাদিতবতী। জাস্ট লাইক ভবতী, নদী। দ্বিবচন কি হবে? দুটি বালিকা খেয়েছিল, চেষ্টা করুন কি হবে? বালিকে নদী নদ্যৌ, ভবতী ভবত্যৌ, খাদিতবতী কি হবে? খাদিতবত্যৌ, খাদিতবত্যৌ। আর বালিকারা খেয়েছিল, তাহলে কি হবে? বালিকাহ খাদিতবত্যः, খাদিতবত্যः। তো সবসময় আমরা একটা জিনিস শিখলাম যে তবতু প্রত্যয় যখন হবে সেটা লিঙ্গ অনুযায়ী চলবে, বচন অনুযায়ী চলবে। পুংলিঙ্গ হলে বান, স্ত্রীলিঙ্গ হলে বতী। তো বান বন্তৌ বন্তঃ, বতী বত্যৌ বত্যঃ। স্যার হ্যাঁ, এটা আপনি একবার পড়িয়েছিলেন লাস্ট হুম, যেটা, কি যখন এটা অতীতে হবে, এটা তো অতীতে আপনি বললেন না? অতীতকাল, হ্যাঁ, পাস্ট। অতীতকালে তো আপনি বলেছিলেন কি অ লাগিয়ে দিলেই মানে ওটা হয়ে যায়, যেরকম খাদি। তবে এর সঙ্গে ওটার তফাৎটা কি এটা? আমি আসছি, আমি আসছি, আমি আসছি, আমি হুম আসছি। অতীতকালকে আমরা দুই রকম ভাবে ব্যক্ত করতে পারি। হুম অতীতকালকে আমরা দুই রকম ভাবে লিখতে পারি। হুম তো ফার্স্ট ওয়ান ইজ সাক্ষাৎ লং প্রয়োগ করে, আর একটা কি? নতুবা তবতু প্রয়োগ করে। তো লং প্রয়োগ করে আমি এর উদাহরণ দেখাচ্ছি আপনাকে। বালকাহ যদি আমি লং প্রয়োগ করি তাহলে কি হবে? বালকাহ আখাদাত। খাদাত। তেমনি আমি যদি পিছন দিক থেকে আসি, বালকাহ আখাদাত, বালিকা কি হবে? সেম, আখাদাত। হুম আচ্ছা, দ্বিবচন কি হবে? বালকৌ আখাদাতাম। হুম তেমনি স্ত্রীলিঙ্গে যদি এদিক থেকে আসি, বালিকে আখাদাতাম। হুম আর যদি বহুবচনে আসি তাহলে কি হবে? আখাদান, বালকাহ আখাদান। তেমনি যদি এদিক থেকে আসি, বালিকাহ আখাদান। তো এটা আমাদের একটা অপশন যে আমরা সাক্ষাৎ লং প্রয়োগ করে অতীতকাল বানাতে পারি, নতুবা আমরা সাক্ষাৎ তবতু প্রত্যয় প্রয়োগ করেও অতীতকাল বানাতে পারি। আইদার অর, হয় লং প্রয়োগ করতে পারেন, নাহলে হুম তবতু প্রত্যয় প্রয়োগ করতে পারেন। বুঝতে পারলেন? তো অতীতকালকে ব্যক্ত করার জন্য আমাদের কাছে দুটো অপশন আছে। আমরা লং লকার প্রয়োগ করে অতীতকাল লিখতে পারি, এছাড়াও আমরা তবতু প্রত্যয় প্রয়োগ করেও অতীতকাল লিখতে পারি। তো বালকাহ খাদিতবান এর যা অর্থ, বালকাহ আখাদাত, একই অর্থ। আপনি হুম, বালকাহ আখাদাত এটাও বলতে পারেন, নতুবা বালকাহ খাদিতবান এটাও বলতে পারেন। ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ। তো অতীতকালকে ব্যক্ত করার জন্য আমাদের হাতে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে সাক্ষাৎ ইউজ লং, আর একটা ইউজ তাবতু। হয় লং লকার প্রয়োগ করুন, তাহলে তবতু প্রত্যয় প্রয়োগ করুন। এইভাবেই আমরা মোটামুটি কাজ করতে পারবো। তো আপনাদের কাছে কোনটা সোজা মনে হচ্ছে, লং লকার নাকি তাবতু? তবে তো আমার কাছে সোজা মনে হচ্ছে। সবাইয়ের কাছেই তাবতু সোজা বলে মনে হয়, কারণ ওই 9টা রূপ মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট দুটো রূপ মনে রাখুন। কি মনে রাখুন? এই যে খাদ ধাতুর সঙ্গে যখন আমরা তাবতু প্রত্যয় জুড়ছি, তখন এই ফর্মটা কি হচ্ছে, এইটুকুনি মনে রাখলেই আপনার কাজ শেষ, আর কিচ্ছু মনে রাখতে হবে না। পুংলিঙ্গ হলে বান করুন, স্ত্রীলিঙ্গ হলে বতী করুন, তারপরে চেঞ্জ করে দিন বচনে। বান বন্তৌ বন্তঃ, বতী বত্যৌ বত্যঃ, এইটুকুনিই কাজ, আর কিচ্ছু নেই। ওকে? তো তবতু প্রত্যয় সকলের কাছেই সোজা বলে মনে হয়। আরো কিছু উদাহরণ দেখবো, দেখলে আপনারা বুঝে যাবেন যে আচ্ছা তবতু প্রত্যয় এই জিনিস। ওকে, একটু উদাহরণ দেখি চলুন।
গম ধাতু। কি ধাতু নিচ্ছি আমি? গম ধাতু। গম ধাতু নিলাম। তো গম ধাতুর সঙ্গে আমি তবতু যোগ করছি। তো যেই ফর্মটা পাবো সেটা হচ্ছে গতবৎ। সব ক্ষেত্রে আমরা একই ফর্ম পাবো না, এই যে কি ফর্ম পাচ্ছি এটাই ইম্পর্টেন্ট, গতবৎ। তো গম ধাতুর সঙ্গে তবতু প্রত্যয় যোগ করলে আমরা যে রূপটা পাই সেটা হচ্ছে গতবৎ। এবারে বলুন, যদি এটা পুংলিঙ্গের মতো হয় তাহলে কি রকম শোনাবে? যদি এটা পুংলিঙ্গ হয় তাহলে কি হবে? গতবান। স্ত্রীলিঙ্গ হলে কি হবে? গতবতী। মানে যাওয়া, মানে গিয়েছিল। তো পুংলিঙ্গ হলে গতবান, স্ত্রীলিঙ্গ হলে গতবতী। তাহলে বলুন, আহ বলুন, আহ, রাম গিয়েছিল, কি হবে? রাম গিয়েছিল, রাম গিয়েছিল, কি হবে? রামः রামः গতবান। গতবান। ব্যাস। দুইজন ছাত্র গিয়েছিল, কি হবে? দুটি ছাত্র গিয়েছিল, ছাত্রৌ গতবন্তৌ। ব্যাস। ছাত্রও গতবন্তৌ। শিক্ষকেরা গিয়েছিল, শিক্ষকেরা গিয়েছিল, শিক্ষকৌ শিক্ষকः গত- শিক্ষকः গতবন্তः। আহ, শিক্ষকাः গতবন্তः, হুম। গতবন্তः। ওকে। আচ্ছা, স্ত্রীলিঙ্গ। লতা গিয়েছিল, তাহলে কি হবে? লতা গতবতী। দুটি ছাত্রী গিয়েছিল, ছাত্রীকে সংস্কৃতে বলা হয় ছাত্রা, জাস্ট লাইক লতা। তো লতা লতে, ছাত্রী ছাত্রা ছাত্রে। স্ত্রীলিঙ্গে ক্রিয়াপদ কি হবে? গতবত্যৌ। আর শিক্ষিকারা গিয়েছিল, কি হবে? শিক্ষিকাः। কি হবে বলুন? ভবতি ভবত্যৌ ভবত্যः। গতবতী গতবত্যৌ, কি হবে? গতবত্যः। তো এখানে কোনো ঝামেলা নেই, আগচ্ছাত আগচ্ছতাম আগচ্ছান আগচ্ছাহ আগচ্ছতাম আগচ্ছাত আগচ্ছাম আগচ্ছাব আগচ্ছাম, এসব বলার কোনো প্রয়োজন নেই। জাস্ট গতমান বললেই কাজ শেষ। শুধু আমাদেরকে মনে রাখতে হবে এই রূপটা কি হয়, এই রূপটা ইম্পর্টেন্ট। গতবৎ। পুংলিঙ্গ হলে হয়ে যায় গতবান, স্ত্রীলিঙ্গ হলে হয়ে যায় গতবতী। ওকে, পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, সমস্যাটা হচ্ছে কোথায়? ত্বম। যদি ত্বম বলি তাহলে ত্বমের সাথে কি যাবে? তম যখন বলছিলাম তখন কি যাচ্ছিল? আগাচ্ছাহ, তাই না? লং লকার যখন প্রয়োগ করছিলাম, ত্বম আগাচ্ছাহ, তুমি গিয়েছিলে। কিন্তু তবতু প্রত্যয়ে তমের সাথে কি যাবে? একদম ইজি, কোনো কঠিনই নেই। ত্বম মানে কি? তুমি। বলুন, ত্বম কোন লিঙ্গ? পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? দুটোই হতে পারে। আমি যখন কোনো মেয়েকে বলছি তুমি, তাহলে সে স্ত্রীলিঙ্গ। যখন যদি কোনো পুরুষকে বলছি তুমি, তখন সে পুংলিঙ্গ। তার মানে ত্বম দুটোই হতে পারে। যদি পুংলিঙ্গ হয় তাহলে হয়ে যাবে ত্বম গতবান, কোনো পরিবর্তন নেই, জাস্ট ওইটুকুনি। ত্বম গতবান পুংলিঙ্গ। আর যখন ত্বম স্ত্রীলিঙ্গ হবে তখন কি হবে? ত্বম গতবতী। ব্যাস, হয়ে গেল। ত্বম গতবতী, আর কিছুই নেই। ত্বম গতবান। আচ্ছা বলুন, ত্বম গতবান পুংলিঙ্গে দ্বিবচন বহুবচন কি হবে? দ্বিবচন বহুবচন কি হবে বলুন? ত্বমের দ্বিবচন কি হয়? ত্বম ইবাম, তাই না? তাহলে ইবাম মানে তোমরা দুজন। যখন পুংলিঙ্গ হবে তখন কি হবে? ইবাম গতবন্তৌ। আর যখন স্ত্রীলিঙ্গ হবে তখন কি হবে? ইবাম গতবত্যৌ। আর ইউ ইয়াম বহুবচন, এর জন্য কি হবে? এই যদি পুংলিঙ্গ হয় তাহলে ইউ ইয়াম গতবন্তঃ, তোমরা সকলে গিয়েছিলে। আর যদি স্ত্রীলিঙ্গ হয় ইউ ওয়াম গতবত্যঃ, তোমরা সকলে গিয়েছিলে। ব্যাস, এইটুকুনি, আর কোনো পরিবর্তন নেই। ঠিক তেমনি আহমের ক্ষেত্রে প্রযোজ্য। আহম, আমি গিয়েছিলাম। আহম মানে আমি, আমি গিয়েছিলাম।
তাহলে আমি যদি পুংলিঙ্গ হই তাহলে আহম গতবান, আর আমি যদি স্ত্রীলিঙ্গ হই তাহলে কি হবে? আহম গতবতী। যে বলছে তার উপর নির্ভর করছে। আহম গতবতী, তাহলে আহম আবাম বয়ম। তাহলে আবাম যখন পুংলিঙ্গ হবে তখন কি হবে বলুন? আবাম গতবন্তৌ। গতবন্তৌ। স্ত্রীলিঙ্গ হলে কি হবে? আবাম গতবন্ত গতবত্যৌ। গতবত্যৌ। তাহলে বয়ম, বয়ম যখন পুংলিঙ্গ হবে তখন কি হবে? বয়ম গতবন্তঃ। গতবন্তঃ, আমরা গিয়েছিলাম। স্ত্রীলিঙ্গ হলে কি হবে? বয়ম গতবত্যঃ। গতবত্যঃ, আমরা গিয়েছিলাম। তাহলে কোনটা কঠিন? লং কঠিন নাকি তবত কঠিন? খুব লং সুন্দর। কঠিন স্যার। লং কঠিন অবশ্যই। অগচ্ছাদ অগচ্ছাদাম অগচ্ছান মনে রাখার কোনো প্রয়োজন নেই। স্যার আমাদের এই তবত প্রত্যয় আছে। পরীক্ষায় যদি এরকম কোনো কোশ্চেন আসে তো আমরা আমাদের কি কোনো পরীক্ষায় নির্দেশ কি থাকবে যে করতে হবে সেটা নির্দেশ দেওয়া থাকবে, যে আচ্ছা আচ্ছা লঙেই করতে হবে নাকি তবত দিয়ে করতে হবে, সেটা নির্দেশ থাকবে আগে থেকে। আচ্ছা স্যার। ওকে, তো এইভাবে আমরা লং প্রত্যয়ের অল্টারনেটিভ হিসাবে লং লকারের অল্টারনেটিভ তবতু প্রত্যয়ের প্রয়োগ করতে পারি। যারা পরে এসছেন আমি আরেকবার জানিয়ে দিই, আমরা এখন পড়ছি তবতু প্রত্যয়। কি প্রত্যয়? তবতু লেখা আছে এখানে। তবতু প্রত্যয় আমরা কখন প্রয়োগ করি? অতীতকালের পরিবর্তে। অতীতকালের জন্য আমরা লং লকারের প্রয়োগ শিখেছি, আগাচ্ছাদ আগাচ্ছাতাম আগাচ্ছান এইভাবে। তো এখন আমরা অতীতকালের অল্টারনেটিভ হিসাবে তবতু প্রত্যয়, মানে তবতু প্রত্যয় অতীতকালেরই কাজ করে। তো সেই তবতু প্রত্যয় কিভাবে তৈরি করতে হয়? ধাতুর সঙ্গে বসাতে হয়। তো আমি একটা উদাহরণ দিয়েছিলাম খাদ, তার সাথে তবতু প্রত্যয় যোগ করেছি, যে রূপটা পেলাম সেটা হচ্ছে খাদিতবাত। এইরকম খাদিতবাত, গতবাত, এইরকম সব রূপ পাবো। কিছুই না, পুংলিঙ্গ হলে হয়ে যাবে খাদিতবান, জাস্ট লাইক ভবান। স্ত্রীলিঙ্গ হলে রূপ হয়ে যাবে খাদিতবতী, ভবতী। এবারে তবতু প্রত্যয় বচন অনুযায়ী পরিবর্তিত হয়। খাদিতবান, খাদিতবন্তৌ, খাদিতবন্তঃ। স্ত্রীলিঙ্গ হলে খাদিতবতী, খাদিতবাত্যৌ, খাদিতবাত্যঃ। ব্যাস হয়ে গেল। এবারে বলুন আমি খেয়েছিলাম, কি হবে? আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, কি হবে? স্যার স্যার আহম আহম খাদাবন্তৌ। খাদিতবান। আহম খাদিতবান, আহম খাদিতবান। খাদিত, এক বচন না আহম, ও হ্যাঁ হ্যাঁ। আহম খাদিতবান। এবারে কোনো যদি মেয়ে বলে আমি খেয়েছিলাম, তাহলে কিরকম করে বলতে হবে? আহম আহম খাদিতবতী। খাদিতবতী। আহম খাদিতবতী, এইটুকুনি। তো আমি যে লিস্ট দিয়েছিলাম আপনারা দেখুন, এই লিস্টেও কিন্তু আপনারা একই জিনিস দেখতে পাবেন। আমি একবার দেখাচ্ছি আপনাদের, দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন আমি একটা লিস্ট দিয়েছিলাম আপনাদের, তো এই লিস্টেও আপনারা সেম জিনিসটা দেখতে পাবেন। কিভাবে দেখতে পাবেন আমি একটু বুঝিয়ে দিই। এই লিস্টটা আপনাদের প্রতি পদে পদে খুব সাহায্য করবে। এই যে দেখুন লেখা আছে ভূতকালে খ্তাবাতু, ওই একটা অপশন লেখা আছে। ভূতকাল মানে অতীতকাল। তেমনি এখানে একটা অপশন লেখা আছে ভূতকালে লং, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ভূতকালে লং, ভূতকালে তাওয়াতু। তো লং মানে আমরা তো লং এর অভ্যাস করে এসেছি। অগচ্ছাদ অগচ্ছাতাম অগচ্ছান, আপাটাদ আপাটাতাম আপাঠান, আবাদাত আবাদাতাম আবাবান, আবাদান আপিবান আপিবাতাম আপিবান। তো তাওতু প্রত্যয় আমি যেটা লিখেছি সেটা হচ্ছে পুংলিঙ্গের রূপ আমি জাস্ট লিখে দিয়েছি। তো পুংলিঙ্গের রূপ যদি লিখে দিই আপনারা অনায়াসে স্ত্রীলিঙ্গের রূপ কি হবে বলতে পারবেন। দেখুন গতবান, স্ত্রীলিঙ্গের রূপ কি হবে? গতবতী। গতবতী। পঠিতবান পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি হবে? পঠ- পঠতিবতী। হ্যাঁ, পঠিতবতী, পঠতিবতী। পঠিতবতী। পঠিতবতী। উক্তবান, উক্তবান, স্ত্রীলিঙ্গের রূপ কি হবে? উক্তবতী। তো দুটোই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা মুখস্থ করে নিন, তাহলে আপনারা স্ত্রীলিঙ্গ অটোমেটিক্যালি আবিষ্কার করতে পারবেন। তাহলে দুই তিনটে উদাহরণ দেখি। গম ধাতুর তো আমি উদাহরণ বলে দিলাম। নেক্সট পট ধাতু, তবতু প্রত্যয় লাগালে যে রূপ পাই পুংলিঙ্গে যদি চালাই তাহলে হয় পঠিতবান।
তো কি হয়? পঠিতবান, পঠিতবন্তৌ, পঠিতবন্তঃ, ভবান, ভবন্তৌ, ভবন্তঃ। সবসময় মনে রাখবেন, পুংলিঙ্গ হলে ভবানের মতো রূপ চলবে, স্ত্রীলিঙ্গ হলে ভবতী এর মতো রূপ চলবে। বদ, আপনারা ভাবছেন স্যার বদ মানে বোধিতবান হওয়া উচিত, কিন্তু সংস্কৃত তো কিছু কিছু তো পরিবর্তন হয়। তো এখানে বোধিতবান রূপটা সঠিক না, কি হয়ে যায়? উক্তবান। জাস্ট এই কোন রূপটা হচ্ছে এইটুকুনি জানতে হবে একটু, তাহলে। যেমন পা, পিবতী, তাহলে এর রূপ কি হবে? পীতবান। লিখ, লিখিতবান। ক্রীড, ক্रीडितवान। नम, नतवान। गा, गीतवान। हस, हसितवान। पथ, पतितवान। दृश, दृष्टवान। धाव, धावितवान। अर्च, अर्चितवान। তো এইভাবে তবুত প্রত্যয় কিন্তু আমাদের সাহায্য করবে। পরিষ্কার? মোটামুটি আমি আরো কিছু উদাহরণ আমরা করব, তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, কিছু উদাহরণ তাহলে দেখি। হ্যাঁ, চলো। যেমন আমি যদি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখুন। নাম্বার 1, ছাত্রাः পঠতি। কি আছে? ছাত্রাः পঠতি। কি করতে হবে? এর লং এ কি রকম রূপ চলবে আমাকে বলতে হবে, আর এর তবতুতে কি রকম রূপ চলবে আমাকে বলতে হবে। চেষ্টা করুন। ছাত্রাः পঠতি, লং কি হবে? স্যার ছাত্রः অপঠৎ। ছাত্রাः অপঠৎ। আর আর তবতু কি হবে? কত হবে? ছাত্র পঠিতবান। ছাত্রাः অপঠৎ। আর তবতু প্রত্যয় কি হবে? ছাত্রः ছাত্রাः পঠিতবান। পঠিতবান। তো অপঠৎ এর যা অর্থ, পঠিতবান এরও একই অর্থ, এই দুটো আলাদা নয়। ছাত্রাः ছাত্রাः পঠিতবান এর একই অর্থ। আচ্ছা, যদি স্ত্রীলিঙ্গে বলতাম, নাম্বার 2, যদি স্ত্রীলিঙ্গ বলতাম যে জননী পঠতি, তাহলে লং কি হতো? জননী পঠতি এর লং কি হতো? লং লাগার কি হতো অতীতকাল? জননী স্যার জননী अपठत অপঠৎ। তবে তো কি হতো? হতো জননী जननी पठतिवती জননী পঠিতবতী। পঠিতবতী। তো অপঠৎ পঠিতবতী এর অর্থ একদম সমান, এরা দুজন কিন্তু আলাদা নয়, এরা দুজন পরস্পর সমান। জননী অপঠৎ, জননী পঠিতবতী। আচ্ছা, ছাত্রাः পঠিতবান। আচ্ছা, এর দ্বিবচন কি হবে? ছাত্রাः পঠিতবান এর দ্বিবচন কি হবে? छात्रौ पठति पठतिवत्यौ পঠিত, পঠিত। पठितवत्यौ হ্যাঁ, পুংলিঙ্গ হলে কি হয়? ভবান, ভবন্তৌ, भवन्तु পঠিতবন্তৌ। पठितवन्तौ বহুবচন হলে কি হবে? ছাত্রাः পঠিতবন্তः। তাহলে বলে ফেলুন, জননী পঠিতবতী এর দ্বিবচন বহুবচন কি হবে? জননয়ো পঠিতবন্তৌ। নদী নদ্যৌ, ভবতি ভবত্যৌ, হ্যাঁ জননীয়। জননীয় পঠিতবত্যৌ। পঠিতবত্যৌ। বহুবচন কি হবে? জনন্যাः পঠিতবন্তः। বত্যः স্ত্রীলিঙ্গ আচ্ছা, না? পঠিতবত্যः। পঠিতবত্যः। তো পঠিতবান, পঠিতবতী, এইভাবে কিন্তু আমরা
এদের বিশ্লেষণ করতে পারবো। তো মোটামুটি পরিষ্কার। বইয়ে অনেক অনেক উদাহরণ দেওয়া আছে, আমরা একটু বই থেকে কয়েকটা উদাহরণ করব, তারপরে আমরা প্রবেশ করব অন্য কিছুতে। তো বই থেকে কিছু উদাহরণ দেখি, বই কি উদাহরণ আছে। মিউট করবেন কেউ যদি আনমিউট থাকেন। হুম, দেখুন দেখতে পাবেন। দেখুন, চেষ্টা করুন, দেখি আপনারা কতটা বুঝতে পারছেন। তো নিচে কিছুটা দেওয়া আছে আর উপরে তার একটা অংশ দেওয়া আছে। তো আপনারা কদাচিৎ চেষ্টা করে দেখুন যে অ্যাকচুয়ালি কি হতে পারে। যেমন দেখুন একটা করে দেওয়া আছে, গোপালাহা গ্রামম আগাচ্ছাত। তো আগাচ্ছাত যদি থাকে তাহলে কি হয়, গতবান। তো গোপালাহা গ্রামম গতবান, গোপাল গ্রামে গিয়েছিল। তাহলে এক্স্যাক্টলি 2 থেকে একবার অভ্যাস করে দেখুন কি হতে পারে। ভক্তহা আস্তৌত। তো আস্তৌত, আস্তৌত মানে কি আমাদেরকে আগে বুঝতে হবে। তো তখন আমাদেরকে আবার লং লকারে ফিরে ফিরে আসতে হবে। আস্তৌত মানে কি? আস্তৌত স্তুতি করা, তার মানে কি ছিল আমাদের কাজ এখানে? স্তুতি। কি রূপটা ছিল এখানে? স্তুতি। তো স্তুতি, স্তুতি তার লং লকারে গেলে হয়ে যায় আস্তৌত, মানে স্তুতি করেছিল। তাহলে লং লকারে তার কি উদাহরণ হতে পারে? স্তবত প্রত্যয় কি হতে পারে? স্তুতবান। দেখুন একটা বোঝা যাচ্ছে যে স্তুতি স্তুতবান, স্তুতি স্তুতবান, স্তুতি স্তুতবান। নাম্বার 3 দেখুন, রামः সীতাম ঐচ্ছৎ। ঐচ্ছৎ তাহলে কি হতে পারে? আগে ঐচ্ছৎ দেখুন, ঐচ্ছৎ তো লং লকারের রূপ, লট বর্তমানে গেলে কি হবে? ইচ্ছতি। ইচ্ছতি ওই লং লকারে গিয়ে ওই হয়ে গেছে। তো ইচ্ছতি ছিল মানে চাওয়া, রাম সীতাকে চায় বা চেয়েছিল, তাহলে ইচ্ছতি। তাহলে সেই অনুযায়ী কি হতে পারে? ইষ্টবান। ইষ্টবান। তাহলে কি হবে? ইষ্টবান। রামः সীতাম ইষ্টবান, রাম সীতাকে চেয়েছিল। 4 নাম্বার আমি বলবো না, আপনারা বলুন। শিষ্যাহ গুরুম অপৃচ্ছন। অপৃচ্ছন আছে, তাহলে কি হবে? বহুবচন। শিষ্যাহ গুরুম গুরুম পৃষ্ঠবন্তঃ। পৃষ্ঠবন্তঃ। শিষ্যাহ গুরুম পৃষ্ঠবন্তঃ। স্যার পৃষ্ঠবন্তঃ রূপ কিভাবে হলো? একই ব্যাপার। তো এখানে কি রূপ? পৃচ্ছতি, এক বচন, তাই না? তো পৃচ্ছতি তার অপৃচ্ছৎ, অপৃচ্ছতাম, অপৃচ্ছন বহুবচন যেহেতু। তো পৃচ্ছতি তার তবুত প্রত্যয় যোগ করলে কি হয়? পৃষ্ঠবান। যেহেতু বহুবচন ছিল শিষ্যাহ, তাই জন্য হয়ে গেছে পৃষ্ঠবন্তঃ। শিষ্যেরা গুরুকে জিজ্ঞাসা করেছিল। 5 কি হবে? মার্জারৌ মূষকম অখাদতাম। खदति बन्तौ। ঠিক করে পড়ো কি লেখা আছে। खदति बन्तौ। খাদিত খাদ খাদ কি লেখা আছে আবার আবার পড়ো। खादितवन्तौ। খাদতিবন্তৌ না, খাদিতবন্তৌ। खादितवन्तौ। খাদতি খাদিত দুটো তো স্পেলিং আলাদা, তাই না? हम्म। তো খাদতি আমরা বর্তমান কালে প্রয়োগ করি খাদতি, তখন তো ঠিক আছে খাদতি।
কিন্তু যখনই আমরা তবতু করব তখন এটা হয়ে যাবে খাদিত। ওকে, এই জিনিসটা আমাদেরকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো খাদিতবন্তৌ। ওকে, তাহলে খাদিতবন্তৌ। নাম্বার 6 কি হবে? রমেশः শ্লোকম অলিখত। রমেশ শ্লোকটি লিখেছিল। কি হবে? লিখিতবান লিখিতবান রমেশः শ্লোকম শ্লোকম লিখিতবান। লিখিতবান তারপরে শিবः পার্বতীম অনয়ত। শিবः পার্বতীম অনয়ত। তো নয়তি, নয়তি মানে নেওয়া, হুম, নয়তি থেকে অনয়ত হয়েছে, তাহলে হুম, কি হবে? এটা হয়ে যাবে নতবান। না, নিতবান আচ্ছা, হবে তবে। হ্যাঁ, আমি একটা নিতবান মিস করেছি। নাম্বার নতবানটা 1, হবে ওইটা নমতের ওইটা হ্যাঁ, হচ্ছে। এই অনামত 1 নম্বর দেখুন, ছাত্রः হুম, অনামত, এটা হুম, হয়ে যাবে নতবান। হুম, আর শিবः অনয়ত, এটা হয়ে যাবে নীতবান। কারণ ইজি, এই নয়তি এটা ধাতু হচ্ছে নি। কি ধাতু? নি ধাতু। তো নি ধাতু প্লাস তবতু কি হয়ে যাবে? নীতবৎ বা নীতবান। ওকে, আর অনামত এটা নম ধাতু। তো নম ধাতুর সঙ্গে তবতু লাগালে কি হয়ে যাবে? নত। ওকে, তো নীতবান। নেক্সট, বিষ্ণু গজম অরক্ষত। বিষ্ণু গজটিকে, হাতিটিকে রক্ষা করেছিল। তাহলে বিষ্ণু কি হয়ে যাবে? গজম রক্ষিতবান। রক্ষিতবান। একটা স্পষ্ট আইডিয়া পাওয়া যাচ্ছে, ধারণা পরিষ্কার হুম, হচ্ছে। আচ্ছা, 8 এটা, সরি, লাস্ট 9, পুত্রাহ পিতরম অবদন। পুত্ররা পিতাকে বলেছিল, বহুবচন। তাহলে কি হবে? পুত্রাः পিতরম উদিতবন্তः। উদিতবন্তः। আর 10, কর্ম করৌ কার্যম অকুরুতাম। দুজন কার্যকর্তা, কর্মকর্তা কাজটি করেছিল। তাহলে কি হবে? কর্ম করৌ কার্যম কৃতবন্তৌ। কৃতবন্তৌ। এইভাবে কিন্তু আমরা মোটামুটি একটা তবতু প্রত্যয় হিসেবটা পাচ্ছি। ওকে, পরিষ্কার হচ্ছে? হুম, উজানি, বোঝা যাচ্ছে তবতু প্রত্যয় কিভাবে কাজ করে? স্যার একবার বলবেন, একটু কেটে গেল কথাটা। বোঝা কি যাচ্ছে তবতু প্রত্যয় কিভাবে কাজ করছে? বুঝতে পারছি, যদি আমি একটু দেরিতে এসেছি তো নামটা যেটা বললেন সেটা লেখা হয়নি। কি নাম এটার স্যার? তবতু, আচ্ছা, তবতু, এই প্রত্যয়টা হচ্ছে তবতু। কয়ত ব তয়হস, তবতু। তো তবতু প্রত্যয় কখন কাজ হয়? অতীতকালের হিসাবে। তো অতীতকালের জন্য আমরা লং শিখেছি, অগাচ্ছাত ইত্যাদি। তো লং যা, তবতুও তাই, শুধু দুটো আলাদা আলাদা পদ্ধতি। তো বালকः অগচ্ছৎ, এটারও যা অর্থ, বালকः গতবান, এটারও একই অর্থ। তুলনামূলকভাবে লঙের থেকে তবতু প্রত্যয় সোজা, কারণ লঙে 9টা রূপ মনে রাখতে হয়, তবতু প্রত্যয় জাস্ট দুটো, গতবান গতবতী। দ্বিবচন বহুবচন তো আমরা এমনিই পেরে যাব। ওকে, আচ্ছা স্যার। সোমা ম্যাডাম, আপনি বুঝতে পাচ্ছেন? একটু একটু বুঝতে পারছি। ওকে, চলুন তাহলে, এখানেও দেওয়া আছে, এটা একবার অভ্যাস করি তাহলে আমাদের আরো ইজি হয়ে যায়। যেমন ত্বম অনামহ, আমরা যখন বাঁদিকের ক্রিয়াপদ দেখছি তখন এখানে লং এর প্রয়োগ হয়েছে, আর আমরা যখন ডান দিকের ক্রিয়াপদ করতে যাব তখন আমাদের কি প্রয়োগ করতে হবে? তবতু। তো লং থেকে তবতু পরিবর্তন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো দেখুন, নাম্বার 1, ত্বম ঐচ্ছহ, তুমি চেয়েছিলে।
তো এইটার মতো তাহলে এখান থেকে আমরা তবতু প্রত্যয়ে কি পাবো? তুমি চেয়েছিলে, ত্বম ইচ্ছাহ, তাহলে কি হবে? ত্বম ইষ্টবান ইষ্টবান, ত্বম ইষ্টবান, তুমি চেয়েছিলে। ত্বম কার্যম আকারোহ, তুমি কাজটি করেছিলে। তবতু প্রত্যয় কি পাবো? কি পাবো? তবতু প্রত্যয়ে তাহলে আমরা কি পাবো? আকারোহ, কৃতবান, কৃতবান তো আছে। 10 ইবাম পত্রম আলিখতম, তোমরা দুজন চিঠিটি লিখেছিলে। তাহলে তবতু প্রত্যয় যদি পরিবর্তন করি তাহলে কি পাবো? ইবাম লিখিতবন্তৌ পত্রম লিখিতবন্তৌ, ইবাম পত্রম লিখিতবন্তৌ। 4 ইবাম গুরুম অপৃচ্ছতম, তোমরা দুইজন গুরুকে জিজ্ঞাসা করেছিলে। দেখুন আপনারা হিন্দিতে বলেন না পুছনা, সংস্কৃতে দেখুন পৃচ্ছতি, পৃচ্ছতি পুছনা, পৃচ্ছতি পুছনা। কদাচিৎ কিন্তু একটা লিঙ্ক আছে সংস্কৃতের সাথে হিন্দি। যাই হোক, ইবাম গুরুম অপৃচ্ছতম, কি হবে? পৃষ্ঠবন্তৌ ইবাম গুরুম পৃষ্ঠবন্তৌ, কি হয়ে যাবে? পৃষ্ঠবন্তৌ। 5 ইবাম শ্লোকম অবদতম, তোমরা দুইজনে শ্লোকটি বলেছিলে। এখানে কি হবে? কি হবে? ইবাম শ্লোকম অবদতম, কোথাকার রূপ? বদতি। তো বদতির সঙ্গে তবতু যোগ করলে কি হবে? উদিতবান। উদিত তো বন্ত ইবাম শ্লোকম উদিতবন্তৌ, তোমরা দুজন শ্লোকটি বলেছিলে। বহুবচন, ইউয়াম দুগ্ধম অপিবত, তোমরা সকলে দুধ পান করেছিলে। এখানে কি দাঁড়াবে? পিবন্তঃ ইউয়াম পীতবন্তঃ, ইউয়াম দুগ্ধম পীতবন্তঃ। চলুন 7, 8, 9, 10 আপনারা বলবেন, আগে দেখে নিন, আপনারাই বলবেন। নাম্বার 7 কি হবে? দৃষ্টবন্তঃ 8 हसितवन्तः हसितवन्तः 9 लिखितवान् 10 पठतिवन्तः ঠিক করে পড়ো কি লেখা আছে। पठितवन्तः পঠিতবন্তঃ। তো এইভাবে নানান উদাহরণ এখানে আছে। তো আপনারা চাইলে এগুলো ধরে 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 অভ্যাস করতে পারেন। এখানে তো সময় খুব একটা নেই, আমরা সব অভ্যাস করতে পারবো না হয়তো। আরেকটা আমি পেজ দেখাতে চাইছি। দেখুন একটু গল্প আছে, গল্পটা একবার পড়া যাক। কে পড়বেন? আমি পড়বো স্যার। পড়ুন। कश्चन व्याधः अस्ति, सः अतीव दुष्टः निष्करुणः च। एकदा सः वनं गच्छति, तत्र जालं प्रसारयति, एका कपोती जाले पतति, व्याधः कपोतीं पञ्जरे स्थापयति, अग्रे गच्छति च। तदा वृष्टिः
वृष्टिः आरब्धा वृष्टिः आरब्धा भीतः व्याधः आश्रयम् अन्विष्यति एकस्य महावृक्षस्य अधः अगच्छति सः वृक्षम् उद्देश्य भोः अत्र यः वसति तं प्रति शरणागतम् अस्मि शरणागतः शरणागतः अस्मि मा रक्षतु माम् मां रक्षतु इति कथयति तत्र वृक्षे एकः कपोतः आसीत् कपोतः व्याधस्य पंजरे स्थितां पत्नीं पश्यति तदा सा कपोती पतिम् उद्देश्यति वदति एषः उद्दिश्य वदति उद्देश्य वदति एषः व्याधः सितार्थः क्षुधार्थः अस्माकं गृहम् आगतः अस्ति एतस्य सत्कारं करोतु इति। ওকে ওকে কিছু বোঝা গেল এটুকুনি পড়ে? কিছু বোঝা গেল এটুকুনি পড়ে? এটা মানে ওই ইঁদুরের জালের একটা মানে ইঁদুর আর এই যে এই না ইঁদুর না মানে যে পিজনটা ফেসে গেছে ওই জালটাই কাটার জন্য ইঁদুরের না 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 কশ্চন ব্যাধः अस्ति কোনো এক ব্যাধ ছিল ব্যাধ হান্টার সহ অতীব দুষ্টः সে কেমন ছিল? খুব দুষ্ট। নিষ্করুণः চ তার মধ্যে করুণা ছিল না, নিষ্করুণ। একদা সহ বনম গচ্ছতি তো কোন এক সময় সে বনে যায়। তত্র জালম প্রসারয়তি বনে গিয়ে সে সেখানে জাল বেছায়। বনে জাল বেছাচ্ছে নিশ্চয়ই মাছ ধরার জন্য না, পাখি ধরার জন্য। একদা একা কপোতি জালে পাততি তো কোন একটা কপোতি মানে কপোতি হয় না কোনো কাপেল বার্ড কাপেল তো একা কপোতি জালে পাততি কোন এক মেয়ে পায়রা বা মেয়ে পাখি জালে পড়লো। ব্যাধः কপোতিম পঞ্জরে স্থাপয়তি তো ব্যাধ কি করলো? যেহেতু জাল বিছিয়েছিল পাখিটি সেই জালে পড়লো তো পাখিটিকে নিজের খাঁচাতে আটকে রেখে अग्रे गच्छति सामने एगोलो तदा वृष्टिः आरब्धा সেই সময় বৃষ্টি শুরু হলো। ভীতः ব্যাধः বনের মধ্যে বৃষ্টি এলে কি হবে? অন্ধকার হয়ে আসবে। তো ব্যাধ খানিকটা ভয় পেল। তো ভীতः ব্যাধः আশ্রয়ম अन्विषति তো হান্টার ব্যাধটি খুব ভয় পেয়ে আশ্রয় খুঁজতে শুরু করলো। একস্য মহাবৃক্ষস্য अधः आगच्छति কোন একটা মহান বৃক্ষের নিচে এলো। সহ বৃক্ষম উদ্দেশ্য সে ব্যাধটি বৃক্ষকে উদ্দেশ্য করে ভোঃ অত্র ইহ বসতি এখানে যেই বসে থাকুক না কেন বা এখানে যে বাস করে তম প্রতি শরণাগতঃ अस्मि আমি তার কাছে শরণাগত মানে আমাকে আশ্রয় দাও। মাম রক্ষতু আমাকে রক্ষা করো। বৃষ্টি হচ্ছে তো অরণ্যের মধ্যে, কোথায় সে যাবে? একটি মহান বৃক্ষের নিচে এলো। বৃক্ষে যে থাকে তাকে উদ্দেশ্য করে বলল যেই থাকুক না কেন এই বৃক্ষে আমাকে আশ্রয় দাও। তদা তত্র বৃক্ষে তখন বৃক্ষে একঃ কপোতः आसीत् একটি ছেলে পাখি, পায়রা নয় ছেলে পাখি ছিল। কপোতः ব্যাধস্য পঞ্জরে স্থিতাম পত্নীম পশ্যতি এখানেই আসছে দুঃখের কথা। কি? ছেলে পায়রাটি বা পাখিটি দেখলো ব্যাধ তার খাঁচাতে তার স্ত্রী যে মেয়ে পাখিটি ছিল তাকে আটকে রেখেছে। তো যাকে আটকে রেখেছে তার হাজব্যান্ডের কাছে এসেই বলছে আমাকে রক্ষা করো। তো তখন ছেলে পাখিটি তো সেটাকে দেখলো, দেখে কি কর্তব্য? নিজের বউকে বা স্ত্রীকে উদ্ধার করা না অন্য কিছু? তখন কি করছে দেখা যাক।
তদা সা কপোতি পতিম উদ্দেশ্য বদতি, তখন সেই খাঁচায় আবদ্ধ মেয়ে পাখিটি তার স্বামীকে কি বলছে, এষাহ ব্যাধঃ শীতার্তঃ, এই যে ব্যাধ এই শীতের দ্বারা আক্রান্ত, ক্ষুধার্তঃ এই ক্ষুধার দ্বারা পীড়িত, খিদে পেয়েছে, अस्माकं गृहम् आगतः আমাদের ঘরে এসেছে, এতস্য সৎকারম করোতু, এর সৎকার করো। কতটা উদার, কতটা ভালো হলে নিজে আবদ্ধ, কোথায় নিজের প্রাণ বিনিময় চাইবে যে হে পতি আমাকে রক্ষা, আমাকে বাঁচাও, সে না করে বলছে আমার ঘরে অতিথি এসেছে, সে ক্ষুধার্ত, তুমি তার সৎকার করো। এরকম উদাহরণ হয়তো পাওয়া যায় না। নেক্সট প্যারাগ্রাফ পড়ুন, পড়ুন, কে পড়বেন? স্যার পড়বো? হুম, अज्ञाः वचनं कपोतः अङ्गीकरोति, सः अङ्गारकम् आनयति, अग्निं ज्वालयति, व्याधं वदति भोः व्याध शीतबाधां दूरीकरोतु इति। अनन्तरं कपोतः चिन्तयति, व्याधः क्षुधार्तः, तस्मै दातुं गृहे आहारः नास्ति, किं करोमि इति। कपोतः व्याधं वदति, अतिथिमहाशय आहारं ददामि, कृपया स्वीकरोतु इति। ततः कपोतः व्याधस्य आहारार्थम् अग्निं प्रविशति। कपोतस्य त्यागं दृष्ट्वा व्याधः लज्जाम् अनुभवति, कपोतीं बन्धनात् मोचयति। कपोती अपि पतिविरहदुःखेन अग्निं प्रविशति। इत्थं कपति कपोतयोः त्यागं दृष्ट्वा व्याधः दुःखेन अक्षुणि श्रावयति। তো নেক্সট স্টেজে কি হচ্ছে, পত্ন্যাহ বচনম কপোতः অঙ্গীকরোতি। তো পত্নীর বচন কপোত অঙ্গীকার করলো কি, যে আমাদের ঘরে অতিথি এসছে, এর সৎকার করো। সাহা অঙ্গারকম আনয়তি, বৃষ্টি হচ্ছে, মহাবৃক্ষের নিচে হয়তো কিছুটা জায়গা যেখানে বৃষ্টি পড়ছিল না, সেখানে কি করলো, অঙ্গারকম কাঠ কয়লা যার দ্বারা আগুন জ্বালায়, তো সেই অঙ্গারকম আনলো। অগ্নিম জ্বালায়তি, তারপরে সেখানে অগ্নি সংযোগ করে অগ্নি জ্বালালো। ব্যাধম বদতি, ব্যাধ কি বলছে, ভোহ ব্যাধ শীতবাধাম দূরীকরোতু, তো ব্যাধকে বলল ছেলে পাখিটি যে হে ব্যাধ, তোমার তো খুব ঠান্ডা লাগছে, এই আগুন জ্বেলে দিলাম, তুমি তোমার ঠান্ডা দূর করো। অনন্তরম কপোতঃ চিন্তয়তি, তারপরে কপোত চিন্তা করলো কি, ব্যাধঃ ক্ষুধার্তঃ, ব্যাধ অত্যন্ত তার খিদে পেয়েছে, তস্मै দাতুম গৃহে আহারः নাস্তি, তাকে দেওয়ার জন্য ঘরে আহার নেই, কিম করোমি, এখন কি করণীয়। কপোতঃ ব্যাধম বদতি, তো ছেলে পায়রাটি বা ছেলে পাখিটি ব্যাধকে কি বললো, অতিথি মহাশয়, হে অতিথি মহাশয়, আহারম দদামি, আমি আপনাকে আহার দিচ্ছি, কৃপয়া স্বীকরোতু, দয়া করে আপনি গ্রহণ করুন। তো বলে কি করলো, ততঃ কপোতঃ ব্যাধস্য আহারার্থম অগ্নিম প্রবিশতি, তার সামনে যে আগুনটি জ্বলছিল, কপোত ব্যাধের আহারের জন্য সে নিজে আগুনে ঝাঁপ দিল। কপোতস্য ত্যাগম দৃष्ट्वा ব্যাধঃ লজ্জাম অনুভবতি, তো তার ঘরে এসছে, তাকে সৎকার করতে বলল, সে নিজের প্রাণ ত্যাগ দিল তার অতিথিকে সৎকার করার জন্য। তো এই ঘটনাটা দেখে ব্যাধ অত্যন্ত লজ্জা পেল। তো তখন কি করলো, সে খাঁচার মধ্যে তার স্ত্রীকে আটকে রেখেছিল, তাকে বার করলো। কাপোতিম বন্ধনাৎ মোচয়তি, মেয়েটিকেও বা মেয়ে পাখিটিকেও খাঁচা থেকে মুক্ত করলো। কাপোতি আপি পতি বিরাহ দুঃখে না, পতির বিরহজনিত দুঃখের দ্বারা সেও তৎক্ষণাৎ অগ্নির মধ্যে প্রবেশ করলো, মানে দুজনেই ব্যাধের আহার হয়ে গেল। ইত্থম, এইভাবে কপোতি কপোতয়োঃ ত্যাগম দৃष्ट्वा, কপোতি এবং কপোতের ত্যাগ দেখে, ব্যাধা দুঃখে না, ব্যাধ দুঃখের সাথে, অশ্রুণে শ্রাবয়তি, অশ্রুপাত করতে শুরু করলো।
তো এই হচ্ছে উদারতার চরম নিদর্শন, যে কিভাবে অপরের সেবার জন্য নিজের প্রাণ উৎসর্গ করা যায় তার নিদর্শন। বর্তমান যুগে এটা হয়তো খুব বা হাস্যাস্পদ যে অপরের কল্যাণের জন্য, অপরের জন্য আমরা এখন 1 সেকেন্ডও ভাবার চিন্তা নেই, সে নিজের প্রাণ ত্যাগ দিল। আজকালকার আধুনিক মানুষেরা এটাকে মূর্খতা বলবে, কিন্তু ওই যে বৈদিক বাক্য আছে না, অতিথি দেবো ভবা, অতিথি আমার দেবতা, তার সৎকার করা আমার কর্তব্য। তো নিজের প্রাণ যাই যাক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অতিথি সৎকার করতে হবে। যাই হোক, এই হচ্ছে খুব সুন্দর একটি গল্প। এখানে কি করতে হবে, আন্ডারলাইন যেগুলো আছে সেখানে সাক্ষাৎ আমাদেরকে তবতু প্রত্যয় প্রয়োগ করতে হবে। তো একদা সহ বনম গচ্ছতি, এখানে তবতু প্রত্যয় প্রয়োগ করলে কি হবে, একদা সহ বনম গচ্ছতি, তবতু প্রত্যয় করলে কি হবে, গতবান। গতবান, একদা সহ বনম গতবান। প্রসারয়তি, কি হবে, প্রসারিতবান, প্রসারিতবান। পততি, কি হবে, আন। স্থাপয়তি, কি হবে, স্থাপিতবান। খুব কমন শোনাবে। গচ্ছতি, গতবান। অন্বিষতি, কি হবে, অন্বিষ্টবান, অন্বিষ্টবান। আগচ্ছতি, কি হবে, গচ্ছতি গতবান, আগচ্ছতি আগতবান। কথয়তি, কি হবে, কথিতবান। পশ্যতি, দৃষ্টবান। वदति, उदितवान। अंगीकरोति, কি হবে, अंगीकृतवान। आनयति, आनीतवान, आनीतवान। ज्वालयति, কি হবে, জালিতবান। ज्वालितवान। वदति হয়ে গেল। প্রবিশতি, কি হবে, প্রবিষ্টবান। তো এইভাবে খানিক খানিক জায়গায় চেঞ্জ হয়, তো খানিক খানিক জায়গায় একই থাকে। তো অভ্যাসের দ্বারা আমরা এগুলোকে করতে পারবো মোটামুটি। তো এই হচ্ছে মোটামুটি তবতু প্রত্যয়ের কনসেপ্ট। খুব যে কঠিন একদমই না, কিন্তু অভ্যেস আমাদের লাগবে। হ্যাঁ, ও জানি। স্যার বলছিলাম, আপনি যে প্রথমে লিখে লিখে বোঝাচ্ছিলেন না, হুম, ওইটা কি আমাদের পাঠাবেন গ্রুপে? পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, আচ্ছা স্যার। পাঠিয়ে দেবো। ওকে, বুঝে গেল। তো এখন আমরা চতুর্থী বিভক্তি পড়বো। তো তবতু প্রত্যয় আমরা এখানেই শেষ করব। মোটামুটি একটা ধারণা হয়েছে, এটা আমার মনে হয়েছে। বইয়ে আছে, আপনারা পিডিএফ তো আছে আপনাদের কাছে, একটু বইটা ফলো করবেন, তাহলে আরো একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। তো মোটামুটি যেটুকুনি একদম মূল আমি বলেছি। তো আমরা চতুর্থ বিভক্তি পড়বো। তো কালকে আমরা তৃতীয়া বিভক্তি পড়েছিলাম। তৃতীয়া বিভক্তির কি অর্থ পেয়েছিলাম, সাধন বা করণ, তাই না? চতুর্থ বিভক্তির নিশ্চয়ই অর্থ আছে, কি অর্থ বলতে পারবেন, চতুর্থ বিভক্তির কি অর্থ? সম্প্রদান, কাউকে কারোর তো উদ্দেশ্যে। চতুর্থী বিভক্তির অর্থ হচ্ছে সম্প্রদান। তো আমরা বলতে পারি সম্প্রদানম। কর্মণা ইয়ম অভিপ্রেতি সহ সম্প্রদানম, এটি কথা আছে। কি সম্প্রদান কি, তখন বলা হচ্ছে কর্মণা ইয়ম অভিপ্রেতি
সাহা সম্প্রদানম, এর কি অর্থ আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো কর্মের দ্বারা আমরা যার উদ্দেশ্যে কোনো কিছু দিই বা বলি তাকেই বলা হয় সম্প্রদান। আমি যদি একটা উদাহরণ দিই জিনিসটা আরো বেশি পরিষ্কার হবে। একটা উদাহরণ দিচ্ছি, কি নৃপঃ ধনম দদাতি, নৃপঃ ধনম দদাতি, এর কি অর্থ? রাজা ধন দিচ্ছে। তো এই বাক্যে কর্তাকে কে দিচ্ছে? নৃপঃ। তো কর্তাকে নৃপঃ। কি দিচ্ছে? ধন। তো ধন কি? কর্ম। দদাতি, এটা কি? ক্রিয়া। এবারে দেখুন কাকে দিচ্ছে। যখন টু হুম, কাকে এইরকম প্রশ্ন হবে বা কার জন্য, তখন তাকে বলা হয় সম্প্রদান। আমি দান করছি যাকে, সে হচ্ছে সম্প্রদান। তো দান হচ্ছে একটা ক্রিয়া, যাকে দান করা হচ্ছে সে হয় সম্প্রদান। আর সম্প্রদান যখন হবে তখন হয় চতুর্থী। তো যদি বলি নৃপ ব্রাহ্মণকে ধন দিচ্ছে, তাহলে ব্রাহ্মণাহা এটা হচ্ছে মূল শব্দ, তার চতুর্থী বিভক্তির রূপ হয়ে যায় ব্রাহ্মণায়। ব্রাহ্মণায়, বোঝা গেল? তো এই হচ্ছে সম্প্রদানম, যাকে দেওয়া হয় সে হচ্ছে সম্প্রদান। সম্প্রদান যখন হবে তখন হবে চতুর্থী। তো নৃপঃ ব্রাহ্মণায় ধনম দদাতি, রাজা ব্রাহ্মণকে ধন দিচ্ছে। তো ব্রাহ্মণঃ ব্রাহ্মণায়, ছাত্রঃ ছাত্রায়, রামঃ রামায়, শিক্ষকঃ শিক্ষকায়। তাহলে বলুন রাজা ছাত্রকে ধন দিচ্ছে, কি হবে? রাজা ছাত্রকে ধন দিচ্ছে, কি হবে? সম্প্রদান কে? ছাত্র, তার চতুর্থী কি হবে? ছাত্রায়। নৃপঃ ছাত্রায় ধনম দদাতি, রাজা রামকে ধন দিচ্ছে, বলুন বাক্য কি হবে? নৃপ নৃপঃ নৃপः কাকে বললেন স্যার? রামায় ধনম দদাতি। রামায় ধনম ধনম দদাতি। দদাতি। নৃপ দরিদ্রকে ধন দিচ্ছে, কি হবে? দরিদ্রায় হবে না? নৃপঃ দরিদ্রায় ধনম দদাতি। নৃপ শিক্ষককে ধন দিচ্ছে, কি হবে? নৃপঃ শিক্ষকাय धनं ददाति। নৃপ মিত্রকে ধন দিচ্ছে, কি হবে? মিত্রম মিত্রায়, নৃপঃ মিত্রায় ধনম দদাতি। পরিষ্কার? তো চতুর্থী রূপ কিরকম হয় বোঝা যাচ্ছে? ছাত্রः ছাত্রায়, ব্রাহ্মণः ব্রাহ্মণায়, সেবকः সেবকায়, क्षत्रियः क्षत्रियाय, রামः রামায়, লক্ষ্মণः লক্ষ্মণায়, শিক্ষকः শিক্ষকায়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ বিভক্তির রূপ কিরকম ভাবে পাওয়া যাচ্ছে। তো সম্প্রদান, বোঝা গেল? তো বই দেখে আমরা খানিকটা অভ্যাস করি। বইয়ের ডিটেলস আছে।
দেখুন তো নাম্বার 1 পয়েন্ট রিডিং করুন কি দানার্থে চতুর্থী যখন দান করা হয় যাকে দান করা হয় সেখানে চতুর্থী বিভক্তি হয় যাকে দান করা হয় সে হয় সম্প্রদান সম্প্রদানে কোন বিভক্তি চতুর্থী তো নাম্বার 1 দানার্থে চতুর্থী কিভাবে হয় দেখুন গৃহিণী ভিক্ষাম দদাতি তো দদাতির আরেকটা অল্টারনেটিভ ক্রিয়াপদ পাওয়া যায় সেটা হচ্ছে यच्छति তো यच्छति মানেও গিভ আর দদাতি এটা মানেও গিভ দুটো মানেই একই অর্থ দেওয়া দান করা তো কোথাও কোথাও আপনি यच्छति পাবেন কোথাও কোথাও দদাতি পাবেন यच्छति মানেও দান করা দদাতি মানেও দান করা তো যখনই দদাতি বা यच्छति এই রূপটি পাবেন তখনই বুঝবেন আচ্ছা তাহলে এখানে চতুর্থীর কিছু ব্যাপার স্যাপার হতে পারে যাকে দান করা হয় সেখানে চতুর্থী তো গৃহিণী ভিক্ষাম यच्छति গৃহিণী ভিক্ষা দিচ্ছে কাকে ভিক্ষুককে তাহলে ভিক্ষুকাহ এই শব্দের চতুর্থী হয়ে যাবে হয়ে গিয়ে কি হলো ভিক্ষুকায় গৃহিণী ভিক্ষুকায় ধনম দদাতি গৃহিণী ভিক্ষুককে ধন দিচ্ছে কর্ণঃ কবচম কুণ্ডলম চ यच्छति কর্ণ কবচ কুণ্ডল দিচ্ছে কাকে ইন্দ্রকে तो इंद्राय कर्णः इंद्राय कवचम कुंडलम च यच्छति एकलव्यः अंगुष्ठम यच्छति अंगुष्ठ दिच्छे काके द्रोणाचार्यके तो द्रोणाचार्यः चतुर्थी द्रोणाचार्याय क्लियर शिष्यः गुरु दक्षिणाम ददाति काके आचार्यके তাহলে কি হয়েছে আচার্যায় তাহলে বলুন ছাত্রः চতুর্থী কি হবে छात्राय लक्ष्मणः लक्ष्मणाय अध्यापकः अध्यापकाय न सर शिक्षकः शिक्षकाय विद्यालयः विद्यालयाय ओके স্ত্রীলিঙ্গ দেখো ভালো করে অগ্রজः वस्त्रम ददाति অগ্রজ বস্ত্র দিচ্ছে কাকে অনুজা স্ত্রীলিঙ্গ এসে গেল তো স্ত্রীলিঙ্গ কি হয় চতুর্থী অনুজাयै কোথায় পরিবর্তন হচ্ছে কিছু না মূল শব্দের সাথে একটা ইयै তাহলেই হয়ে যায় চতুর্থী অনুজাयै অগ্রজः অনুজাयै বস্ত্রম দদাতি ওকে তাহলে অনুজা অনুজাयै বলুন শিক্ষিকা কি হবে शिक्षिकायै अध्यापिका अध्यापिकायै अध्यापिकायै এইভাবে স্ত্রীলিঙ্গের আরেকটি প্রকার পত্নী তো কি হবে পতিহি উপহারম দদাতি পতি উপহার দিচ্ছে কাকে পত্নীকে তো পত্ন্যৈ স্যার এই রূপটা কিভাবে পাচ্ছি কালকে তৃতীয় বিভক্তির রূপ কিভাবে পেয়েছিলাম এরকম পত্নিয়া তো এখানে কি করব এই যে আকারটা তুলে একটা ওই লাগিয়ে দেবো তাহলে এই কাজ শেষ এই আকারটা যে হচ্ছিল তৃতীয়াতে সেটা তুলবো তুলে একটা ওই লাগিয়ে দেবো পত্নিয়া হচ্ছিল আকারটা সরিয়ে ওই লাগিয়ে দিলাম পত্নিয়াই ব্যাস এইটুকুনি নেক্সট পুত্রী কি হয়ে যায় পুত্রিয়াই জনকः পুত্রিয়াই পুত্রীকে ধন দিচ্ছে পুত্রী পুত্রিয়াই পরিষ্কার নপুংসকে কি হবে মিত্রম পুংলিঙ্গম নপুংসকম সেম মিত্রম কি হয়ে যাবে মিত্রায় এইভাবে ওকে বলুন নাম্বার 2 কি হবে अध्यापकः पुस्तकं यच्छति अध्यापक पुस्तक दिচ্ছে কাকে छात्राय अध्यापकः छात्राय पुस्तकं यच्छति नंबर 4 কি হবে
নাম্বার 4 কি হবে? अर्चकः देवाय पुष्पं यच्छति। 5 বলুন। पूजकः भक्ताय प्रसादं यच्छति। এর মানে কি? মানে ওই যে পুরোহিত যিনি পূজা করেন আর কি, তিনি ভক্তদের প্রসাদ দিচ্ছেন। হলো তো না না। ভুল হলো স্যার, মিনিংটা ঠিকঠাক হলো না, তাই তো? কোন বচনে আছে দেখুন, তাহলেই তো হবে। ভক্তায় মানে তো ভক্ত কে, ভক্তদের না। ভক্ত কে, সরি স্যার। হ্যাঁ, তো সংস্কৃতে কিন্তু প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক বচন। এক বচন থাকলে তার অর্থ এক বচনেই বলতে হবে, তাই না? সরি স্যার, সরি। স্ত্রীলিঙ্গ দেখুন। নাম্বার 2 কি হবে? জনকः কর্কটীম यच्छति। কর্কটী মানে কি হতে পারে? চিরুনি মনে হয়। তো জনকः কর্কটীম ইচ্ছতি, यच्छति কাকে? কন্যাকে। তাহলে কি হবে? কন্যা শব্দের চতুর্থী কি হবে? কন্যাयै। কন্যাयै। তো জনকः কন্যাयै कर्कटीं यच्छति। 9 शिक्षकः लेखनीं यच्छति। কি হবে? শিক্ষকः কাকে? ছাত্রীকে। ছাত্রীকে সংস্কৃতে বলা হয় ছাত্রা। ছাত্রাयै। ছাত্রयै। यै लेखनीं यच्छति। গৃহস্থः শাটিকাं यच्छति। গৃহস্থ শাড়ি দিচ্ছে কাকে? গৃহিণীকে। তো গৃহিণী শব্দে চতুর্থীর এক বচন কি হবে? গৃহিণ্যై। পুত্রী পুত্র্যై। গৃহিণী গৃহিণ্যై। কিছুই না, একদম ইজি। যেমন কিভাবে মনে রাখবো? নদী, তাই না? এই বহুবচন মনে রাখবো। এর বহুবচন কি হবে? নদ্যঃ। বহুবচন কি হবে? নদ্যঃ। তো কি করব? এই বিসর্গটাকে তুলে দেব। তুলে দিয়ে এই যে নদ্যঃ এখানে একটা ঐকার লাগিয়ে দেবো। ব্যাস, কাজ শেষ। এইটুকুনি, আর কিছু না। বিসর্গকে তুলে দেবো, উপরে একটা ঐকার লাগিয়ে দেবো, হয়ে যাবে নদ্যঃ। এইটুকুনি, আর কিছুই না। বলুন 13 কি হবে? পাচকः রোটিকাম यच्छति। পাচক রাঁধুনি রুটি দিচ্ছে কাকে? বিদ্যার্থিনীকে। তাহলে সংস্কৃতে কি হবে? বিদ্যার্থীयै। ইকার আছে তো স্যার। হ্যাঁ, বলুন কি হবে? স্ত্রীলিঙ্গে ইকার, তাহলে বিদ্যার্থীयै। তাই কি? না, না হবে না স্যার। নদী শব্দ, এখানে শব্দ বিদ্যার্থিনী। নদী নদ্যৌ নদ্যঃ, বিদ্যার্থিনী বিদ্যার্থিন্যৌ। জননী শব্দটাই নিন না। জননী জনন্যৌ, বিদ্যার্থিনী বিদ্যার্থিন্যৌ, বিদ্যার্থিন্যঃ। চতুর্থ এক বচন বিদ্যার্থিন্যৈ। ওকে, 5 নম্বর বলুন কি হবে? 15 নম্বর বলুন কি হবে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলুন 15 নম্বরটা কি হবে? বৈদ্যঃ ঔষধান यच्छति। বৈদ্য ঔষধ দিচ্ছে কাকে? নন্দিনো। ওঙ্কার হবে কি স্যার? দুটি কথা সিম্পল একদম।
নন্দিনয় চতুর্থী বিভক্তি কিভাবে হয়, চতুর্থী বিভক্তি কিভাবে হয় আমাদেরকে জানতে হবে। তো সবসময় আমরা দেখছি যে একটা ঐকার আসছে চতুর্থ বিভক্তিতে, লতা ইয়ৈ, নন্দিন্যৈ, পুত্র্যৈ। ঔকার কিন্তু না, ঔকার এইটা কিন্তু আসছে না, আসছে এই ঐকার। কিছুই না, নন্দিনী। আমি চেষ্টা করব এটার বহুবচনে যাওয়ার। বহুবচন কি হবে? নন্দিনী নন্দিন্যাহ। এর বহুবচন কি হবে? নন্দিন্যাহ। পরের স্টেপ, এই বিসর্গটাকে তুলে দিয়ে একটা ঐকার লাগিয়ে দেওয়া, তাহলে কি হয়ে যাবে? নন্দিন্যৈ। ব্যাস এইটুকুনি তো। বৈদ্যः নন্দিন্যৈ ঔষধম যচ্ছতি। ওকে, চলুন। দ্বিবচন বহুবচন ততটাই ইম্পর্টেন্ট, তো সবসময় মনে রাখবেন তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এদের দ্বিবচন সেম। কালকে আমরা তৃতীয়ার দ্বিবচন পড়েছি দণ্ডাভ্যাম, এখানেও সেম দণ্ডাভ্যাম চতুর্থীতে। পঞ্চমী যখন পড়বো সেখানেও সেম হবে দণ্ডাভ্যাম। স্যার যদি সেম হয় অর্থ তো সেম না, অর্থ কিন্তু আলাদা। দণ্ডাভ্যাম বাক্যে কিরকম ভাবে প্রযুক্ত হচ্ছে তার উপর নির্ভর করে অর্থ আমাদেরকে নির্ধারণ করতে হয়। তো সুধাখণ্ডঃ, খণ্ডাভ্যাম, বৃক্ষাভ্যাম, সর্পাভ্যাম, দীপাভ্যাম, রামাভ্যাম, এরকমই হবে। বহুবচনে এখানে কি হয়, মূল যে শব্দ দণ্ড, তাই না, কি হয়, লাস্ট শব্দের সঙ্গে একটা একার যোগ করব আর তারপর একটা ভ্যহ লাগাবো। দুটো কাজ, শেষ শব্দের মধ্যে একটা একার লাগাবো, 2 নাম্বার তার সঙ্গে একটা ভ্যহ দেবো। সুধাখণ্ড, শেষ শব্দ কি ড, একার লাগাবো, একটা ভ্যহ দেবো। সুধাখণ্ডেভ্যঃ, বৃক্ষেভ্যঃ, সর্পেভ্যঃ, দ্বীপেভ্যঃ, রামেভ্যঃ, এইভাবে। ওকে, দণ্ডেভ্যঃ, সুধাখণ্ডেভ্যঃ, বৃক্ষেভ্যঃ, সর্পেভ্যঃ, দ্বীপেভ্যঃ, রামেভ্যঃ, এইভাবেই। তো কি পাবো? সুধাখণ্ডায়, সুধাখণ্ডাভ্যাম, সুধাখণ্ডেভ্যঃ, বৃক্ষায়, বৃক্ষাভ্যাম, বৃক্ষেভ্যঃ, সর্পায়, সর্পাভ্যাম, সর্পেভ্যঃ, এইভাবে। এটার সঙ্গে স্ত্রী নপুংসকলিঙ্গ একদম সমান, নপুংসকলিঙ্গ দেওয়া আছে এখানে। হ্যাঁ, ইয়ানাম একই ব্যাপার। ইয়ানাম, ইয়ানাম কিন্তু মূল শব্দ না, মূল শব্দ হচ্ছে ইয়ান, আমাদেরকে বুঝতে হবে। মকারটা কেটে দিন, মকারটা কেটে দিলে তবেই আমরা মূল শব্দ পাবো। যেমন এখানে বিসর্গটা কেটে দিলে মূল শব্দ পাচ্ছিলাম, তেমনি এখানে মকারটা কেটে দিলে মূল শব্দ পাবো। এখানেও সেম নিয়ম। একার ভ্যহ, একার ভ্যহ, একার ভ্যহ, একার ভ্যহ, কি পাবো? यानेभ्यः, सोपानेभ्यः, पुस्तकेभ्यः, पत्रेभ्यः, पुष्पेभ्यः, यन्त्रेभ्यः, এইভাবে। স্যার তো এটা তাহলে কি বহু বচনে হলো? তো ভিয়াহা হ্যাঁ, মানেই তো বহুবচন, বহুবচনই, বহুবচনই। সেটাই, ঠিক আছে। স্ত্রীলিঙ্গ দেখুন, দ্বিচক্রিকায় শিখে এসেছি, দ্বিবচন তো কালকে শিখে গেছি, দ্বিচক্রিকাভ্যাম। বহুবচন কিছুই নেই, মূল শব্দ এটাই, এর সঙ্গে একটা ভ্যহ লাগাতে হবে, আর কিছু না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ নপুংসকে প্রথমে একটা এ, তারপরে ভ্যহ, এরকমটা হচ্ছিল। এখানে সিম্পলি একটা ভ্যহ, আর কিছুই না। লতাভ্যः, মালাভ্যः, পুস্তিকাভ্যः, পাঠশালাভ্যः, শাটিকাভ্যः, এখানেও সেম। অঙ্কনীভ্যः, লেখনীভ্যः, ঘটিভ্যः, সূচিভ্যः, গৃহিণীভ্যः, দর্বীভ্যः, এইটুকুনি। তাহলে এক বচন কি হবে বলুন? নাম্বার 20, এক বচন, দ্বিবচন, বহুবচন বলুন কি হবে? লেখনী, এক বচন কি হবে? এটা 2 বচন বলবো তো? লেখনী, লেখনে, না এক বচনটা হবে লেখনে, লেখন নাই না, লেখন্যৈ। লেখন, আচ্ছা মানে লেখন্যায়, লেখ লেখাভ্যাম, না না,
তবে যারা কালকে ছিলেন বলুন, দিবসন্ত কালকে বলেছিলাম মূল শব্দের সঙ্গে ভ্যাম, তো লেখনে ভ্যাম, মূল শব্দের সঙ্গে ভ্যাম যোগ করতে হয়, লেখনে ভ্যাম, লেখনী ভ্যাম, লেখনী ভিহি। লেখনে ভি তৃতীয়া, এটা চতুর্থী, লেখনে ভ্যাহ, ও ভ্যাহা। আর এক বচন হচ্ছে লেখন্যাই, লেখন্যাই, লেখনী ভ্যাম, লেখনী, না এটা তো লেখন্যাই, লেখনেভ্যাম, লেখনেভ্যः, ভ্যাহ। লেখন্যাই, লেখনেভ্যাম, লেখনেভ্যः, এটাই মুখস্থ করতে হবে, আর কিছু নেই। মুখস্থ তো করতেই হবে, তাই না? এইটাই সংস্কৃতের প্রাণ, শব্দরূপ ধাতুরূপ, মুখস্থ করতেই হবে। আমরা অলরেডি 4টে জিনিস কিন্তু পড়ে ফেললাম আপনাদের অগোচরে। রামঃ, রামৌ, রামাঃ পড়েছি, হুম, রামম, রামৌ, রামান পড়েছি, রামেণ, রামাভ্যাম, রামৈঃ কাল পড়েছি, রামায়, রামাভ্যাম, রামেভ্যः এগুলো পড়েছি। এখন পড়লাম লতা, লতে, লতাः, লতম, লতে, লতাः, লতয়া, লতাভ্যাম, লতাভিः, লতাयै, লতাভ্যাম, লতাভ্যः। এটাও কিন্তু হলো, 4টে কিন্তু হয়ে গেল অলরেডি। দেখুন, নদী, নদ্যৌ, নদ্যः, নদীম, নদ্যৌ, নদীः, নদ্যা, নদীভ্যাম, নদীভিः, নদ্यै, নদীভ্যাম, নদীভ্যः, ফলম, ফলে, ফলানি, ফলম, ফলে, ফলানি, ফলেন, ফলাভ্যাম, ফলৈঃ, ফলায়, ফলাভ্যাম, ফলেভ্যः। এরপরেও আছে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। তো এই টেবিল হচ্ছে যতক্ষণ পুরোপুরি মুখস্থ না হয় ততক্ষণ কিন্তু আমাদের একটু অসুবিধা, তো আমাদেরকে যা হোক করে মুখস্থ করতেই হবে। আমি কি বলেছিলাম দেখুন, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দ্বিবচন সেম। দেখুন, নদীভ্যাম, 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 রামাভ্যাম, 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 লতাভ্যাম, 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 ফলাভ্যাম, 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 সেম কিন্তু। উদাহরণে আসা যাক, দেখি। এছাড়াও বেশ কিছু আছে, সেগুলি কি হবে এখান থেকে দেখুন, সেগুলি কি হবে দেখুন। সহ, সহে চতুর্থী কি হবে? তস্मै, তাভ্যাম, তেভ্যः, তস্मै, তাভ্যাম, তেভ্যः। আগে যদি এ লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে এ তস্मै, এ তাভ্যাম, এ তেভ্যः, পুংলিঙ্গের জন্য। তস্मै, এ তস্मै, তস্मै তাভ্যাম তেভ্যः, এ তস্मै, এ তাভ্যাম, এ তেভ্যः। স্ত্রীলিঙ্গের জন্য যদি হয় তস্যৈ, তাভ্যাম, তাভ্যः, एतस्यै, एताभ्याम, एताभ्यः, एतस्यै, एताभ्याम, एताभ्यः। भवान्, भवते, भवद्भ्याम, भवद्भ्यः, भवते, भवद्भ्याम, भवद्भ्यः। এটা নদী শব্দের মতো। ভবত্যৈ, ভবতীভ্যাম, ভবতীভ্যः। ফাইনালি ত্বম, তুভ্যাম, ইবাভ্যাম, ইউষ্মাভ্যাম, মহ্যাম, আবাভ্যাম, আসমাভ্যাম। এগুলি সব চতুর্থী বিভক্তির রূপ। আমরা ধীরে ধীরে দেখছি, যতগুলো পারি প্র্যাকটিস করব, অ্যাপ্লিকেশন দেখব। তো তুভ্যাম, ইবাভ্যাম, ইউষ্মাভ্যাম, এইভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, হিসাব করতে হবে। সব থেকে ভালো আপনারা যদি একটা চার্ট তৈরি করে নেন, সেই চার্ট অনুযায়ী আপনারা নির্দ্বিধায় কিন্তু মনে রাখতে পারবেন। স্যার কি করে চতুর্থী বিভক্তির চার্ট তৈরি করব? একদম ইজি, কিছুই না। পুংলিঙ্গ প্রথমে আগে ধরুন, পুংলিঙ্গ প্রথম আমরা কি শিখেছি রামঃ, তো রামায়, রামাভ্যাম, রামেভ্যः, ব্যাস এইটুকুনি। তারপরে কি বলেছি? সহ, তস্मै, তাভ্যাম, তেভ্যः। তারপর বলেছি এষাः, সামনে একটা এ যোগ করে দিন, এতস্मै, এতাভ্যাম, এতেভ্যः।
भवान् भवते भवद्भ्यां भवद्भ्यः এগুলো আমাদের পুংলিঙ্গের জন্য চতুর্থী লাগবে। স্ত্রীলিঙ্গে আমি যদি আসি তাহলে কি পাবো? লতা, লতাयै, লতাভ্যাম, লতাভ্যः। নদী, নদ্यै, নদীভ্যাম, নদীভ্যः। सा, तस्यै, ताभ्यां, ताभ्यः। সামনে যোগ করে দিন। এতস্यै, এতাভ্যাম, এতাভ্যः। ওখানে ছিল ভবতে, এখানে কি হবে? ভবত্যৈ, ভবতি থেকে ভবতিভ্যাম, ভবতিভ্যः। এগুলো চলে গেল স্ত্রীলিঙ্গ। আর একটাই পড়ে আছে নপুংসক লিঙ্গ, কিছুই না, সিম্পল একটাই। ফলায়, ফলাভ্যাম, ফলেভ্যः। আর দুটো করে রইল ত্বম। ত্বম থেকে কি হয়? তুভ্যাম, ইবাভ্যাম, ইউষ্মাভ্যাম। আর একটা আছে অহম, কি হবে? মহ্যাম, আবাভ্যাম, अस्मभ्याम। ব্যাস, এই হচ্ছে টোটাল চতুর্থী। মনে রাখতে হবে, এইভাবে মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে মনে রাখার। স্যার শটা আরেকবার বলবেন? এই তস্মৈ তাভ্যাম, তারপরে কি বললেন? কোনটা? ওই লতা, ওইটার ওই স দিয়ে যেটা বললেন তস্মৈ তস্যৈ, তস্যৈ, সরি তস্যৈ তাভ্যাম, তাভ্যः। তাভ্যাম। ঠিক আছে। ওকে, একবার দেখে নিন।
হলে বলবেন। हो गया है सर। হুম, ওকে। দেখুন, চেষ্টা করুন কি হবে। নৃপঃ यच्छति ददाति দেওয়া আছে, রাজা ধন দিচ্ছে। ক্লিয়ার? তো যাকে দিচ্ছে সম্প্রদান, আমরা একটু আগে আলোচনা করেছি। সেই হেতু এখানে ভিক্ষুকাহ বহুবচন দেওয়া আছে। তো আপনাকে বচন অনুযায়ী কিন্তু আমাদেরকে চতুর্থী বিভক্তির পরিবর্তন করতে হবে। তো কি হতে পারে চেষ্টা করুন। ভিক্ষুকাহ, ভিক্ষুকেভ্যः বহুবচন দেওয়া আছে, তো নির্ধনাহ এখানে কি হবে? নির্ধনায় বহুবচন দেওয়া আছে, বহুবচন দেওয়া আছে, কি হবে? सर निर्धन निर्धनाभ्य নির্ধনেভ্যः আমাকে আসতে হবে সবসময় এক বচনে। নির্ধনः কি শব্দ? নির্ধনः। তো নির্ধনः যদি থাকে তাহলে তার এক বচন কি হবে? এই চতুর্থীর এক বচন কি হবে? সরি, চতুর্থীর বহুবচন কি হবে? নির্ধনে, নির্ধনাহ আছে না বহুবচন, তো কি হবে? নির্ধনেভ্যः। ক্লিয়ার? নৃপः নির্ধনেভ্যः ধনম দদাতি। নৃপো
নির্ধন যারা তাদেরকে ধন দিচ্ছে। 3 নাম্বার কি হবে? 3 নাম্বার सर अध्यापकेभ्यः অধ্যাপকায়। আচ্ছা, যে শব্দ দেওয়া আছে বলুন তো, এই শব্দ চিনতে পারছেন কিনা দেখুন। অধ্যাপকাः কোন শব্দ, কোন বচনে দেওয়া আছে বলুন দেখি। আহা, স্যার এটা বহু বচন দেওয়া আছে স্যার, প্রথম বিভক্তি। প্রথম বিভক্তির প্রথমা বিভক্তির বহুবচন। আমাকে কোথায় যেতে হবে তাহলে? তাহলে অধ্যাপকেভ্যः। অধ্যাপকেভ্যः কি হবে তাহলে? অধ্যাপকেভ্যः। তারপরে बालकेभ्यः বালকেভ্যः। তারপরে ব্রাহ্মণেভ্যः। ब्राह्मणेभ्यः ব্রাহ্মণে, তাই কি? ব্রাহ্মণः কোন শব্দ? স্যার এটা তো প্রথম বিভক্তি স্যার, হ্যাঁ, এক এক বচন। বচন না? বলছি হুম চতুর্থী বিভক্তির এক বচন হবে। তাহলে ব্রাহ্মণায়। কি হবে? ব্রাহ্মণায় হবে অবশ্যই। এরপর ব্রাহ্মণায় ক্ষেত্রম দদাতি, ক্ষেত্রম দদাতি। চলুন তারপরে বলুন এগুলো কি হবে? কন্যা, নাম্বার 7 কন্যা কি হবে? कन्याय তাই কি? কন্যা তো স্ত্রীলিঙ্গ শব্দ। কন্যায়াই, কন্যায়াই। তারপরে রাজকৈয়, রাজকৈয়। তারপরে রাজকি, রাজকি কি হবে? রাজকৈ, রাজক্যই। রাজকীয়। হ্যাঁ, তারপর এটা বালিকায়। তারপরে হবে বালিকায়াই, ঠিকঠাক উচ্চারণ হ্যাঁ, করতে হবে। বালিকায়াই। বালিকায়াই। হুম তারপরে হবে বালিকার হবে স্যার বালিকাভ্যঃ। হুম তারপরে হবে স্যার এটা প্রপত্রঃ, তাহলে এটা হবে স্যার প্রপত্রভ্যঃ। প্রপৌত্রায়। ওকে, তারপরে বলুন। হুম, এটা হবে স্যার বিনম্রভ্যঃ, হুম অশ্রিত্রাভ্যঃ। তারপরে হবে স্যার এটা যো যো দুর্জনভ্যঃ। দুর্জনায়। আচ্ছা। দুর্জনা এক বচন আছে, তাহলে এক বচন হয়ে যাবে, চতুর্থ এক বচন হবে। দুর্জনায়। হ্যাঁ, দুর্জন, এটা হ্যাঁ এটা পুরুষ পুল্লিঙ্গ। হ্যাঁ, দুর্জনা, দুর্জনায়। তারপরে
প্রপৌত্রিয়ই। প্রপৌত্রেয় প্রপৌত্রিয় ত্রেয় উচ্চারণটাই হচ্ছে না। প্রপৌত্রিয়ই। প্রাপৌত্র্যై প্রাপৌত্র্যৈ প্রাপৌত্র্যৈ ত্রিয়ই। প্রাপৌত্রয়ী। প্রাপৌত্র্যৈ। ওকে, আরো অনেক 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 উদাহরণ আছে। কয়েকটা উদাহরণ দেখুন এখান থেকে কি হবে। তিন নাম্বার বলুন কি হবে। শিক্ষকাः ছাত্রাভ্যাं পুস্তকানি यच्छन्ति। ছাত্রাভ্যাম ছাত্রাভ্যাম কেন হবে? ছাত্রাহা বহুবচন আছে তো। ছাত্রা ছাত্রে ছাত্রাহা। छात्राभ्य ছাত্রেভ্যः। ছাত্রেভ্যः। তারপর ছাত্রেভ্যা সম্ভব। ভালো প্রশ্ন এখানে আছে। এখানে দুটোই সম্ভব আছে। মিউট করবেন, মিউট করবেন। তো এখানে দুটোই সম্ভব আছে। ধরুন ছাত্রাহা শব্দ আছে, তার বহুবচন হবে ছাত্রাহা, অথবা ছাত্রা শব্দ আছে, তার বহুবচন হবে ছাত্রাহা। তাহলে ছাত্রাহা যখন থাকবে তখন বহুবচন হয়ে যাবে ছাত্রেভ্যः পুংলিঙ্গ করলে, আর যখন স্ত্রীলিঙ্গ হবে তখন হয়ে যাবে ছাত্রাভ্যः। ওকে, ছাত্রাভ্যः এইভাবে দুটো হয়ে যাবে। ক্লিয়ার মোটামুটি? আজকে দুটোই থাকুক, তাহলে পরের দিন আমরা আরবি চতুর্থীর অভ্যাস করে পঞ্চমীতে ঢুকবো। আমরা কেবল দানার্থে চতুর্থী পড়লাম, এরপরেও বেশ কিছু অর্থে চতুর্থে বিভক্তি হতে পারে, সেটা আমরা দেখব। আরো ৩-৪টে জিনিস আছে, সেগুলো আমরা পরের দিনে একটু আলোচনা করব। তো এই হচ্ছে আজকের ক্লাস। আপাতত এখানে থাকুক, এখানে আমরা শেষ করি। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি আজকে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। আমরা কিন্তু এক্সট্রা ক্লাস করব বলেছিলাম, তাই না? শনিবার রবিবার এই সপ্তাহেও করব আমরা। ওকে, শুভরাত্রি, সকলে ভালো থাকুন। সেরা